তো কারেন্ট ইলেকট্রিসিটি আগের পোর্শনগুলোতে আমরা যেটা ডিসকাস করেছি সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট হয়ে গেছে আমাদের। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে স্ট্যাটিকে চার্জ থাকলে তার অ্যারাউন্ডে তার যে বিহেভিয়ার, মানে চার্জ পার্টিকেলের রেস্ট, সেটার ফেনোমেনা আমরা ডিসকাস করে ফেলেছি। তার এফেক্টগুলো কীরকম কীরকম হয়, কোথায় কীরকম ফিল হয়, পোটেনশিয়াল হয়, তারপরে চার্জ স্টোরেজ ডিভাইস একটা শিখলাম, ক্যাপাসিটার, সেগুলো ডিসকাশন হয়ে গেছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার আমরা মুভিং চার্জের পার্টে যাচ্ছি। এখানে তোমাদের চ্যাপ্টারগুলো এরকমই আছে পরপর। ফার্স্টে স্ট্যাটিকে চার্জ, তারপরে হচ্ছে মুভিং। আমরা কনসিডার করবো ফার্স্ট কেসটা, মোশনটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন, মানে ইউনিফর্ম ভেলোসিটি যদি আমি জাস্ট অ্যাজিউম করি, মানে কনস্ট্যান্টলি মুভিং। আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন। দুটো জিনিস মোশনের ক্ষেত্রে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে চার্জ পার্টিকেলের রেস্ট, সেটা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যদি বলা হয় মোশন অফ চার্জ পার্টিকেল বলা হয়, তাহলে বলবো দুটো পার্ট সেখানে। একটা হচ্ছে তোমার স্টেডিলি মুভিং, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি লাইক যদি কনসিডার করি, সেখানে বলবো কারেন্ট ইলেকট্রিসিটি, সেটার পার্ট। আর অ্যাক্সিলারেটেড মোশন যদি হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা আরও একটু পরে পড়বো। ইলেকট্রোম্যাগনেটিজম বলতে ব্যাপারটা আচ্ছা, মোশনটা বলছি কনস্ট্যান্টলি মুভিং চার্জ যদি বলি, তাহলে সেটা কারেন্ট। মানে সেটা মানে আমি আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ যদি বলি কারেন্ট ইলেকট্রিসিটি বলবো। আর যদি আমি বলি নন ইউনিফর্মলি মুভিং, মানে অ্যাক্সিলারেটেড চার্জ বলি, যদি অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল হলে আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম বলতে ঠিক সেরকম নয়, এই ব্যাপারটা একটু অন্যরকম হবে। ইলেকট্রোম্যাগনেটিজম বলতে আমরা নর্মালি যেটা বুঝি, মানে 9-10-এ লেভেলে যেগুলো করেছো সেগুলো আমরা বলতাম কারেন্ট দিয়ে ম্যাগনেটিক এফেক্ট ক্রিয়েট করা। অনেকটা, কিন্তু একটু ডিফারেন্ট হবে, যেটা হচ্ছে আমরা এখানে মেনলি বলবো ইএম ওয়েভ। চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হলে আমরা জানি না যে চার্জ পার্টিকেল রেস্টে থাকলে সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স হয়, মুভ করলে কারেন্ট হয়, অ্যাক্সিলারেটেড হলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়। আমরা বলতে পারি ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারি। এখানে জেনারেট হয় চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হলে এনার্জি রেডিয়েট করে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফরম্যাটে আমরা অ্যাটম ট্যাটমের ডিটেলে শিখবো, মানে এই ব্যাপারটা মানে জানবো তাও আর একবার। তো এখন কথাটা হচ্ছে এই যে কনস্ট্যান্টলি মুভিং কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কি না, সিম্পল রেজাল্ট অফ চার্জ পার্টিকেল মোশন। একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে তার রেজাল্টকে বলছি আমরা ইলেকট্রিক কারেন্ট বলতে আমরা যদি কনসিডার করে নিই কোনগুলো মুভিং চার্জ বা কারা মুভ করে। মুভিং চার্জ পার্টিকেল যদি কনসিডার করা হয়, ফ্রি ইলেকট্রন হতে পারে, আয়ন্স হতে পারে। আয়ন্স বলতে গেলে তোমার নর্মাল ইলেকট্রোলাইট টাইট যাদের যেগুলো হয় কেমিস্ট্রিতে তোমরা ওগুলো জানো, আয়ন্স যেগুলো আয়ন্সের ক্ষেত্রে হতে পারে, মানে ব্যাটারি ট্যাটারি ইনসাইডে যেগুলো হয়, বা বেসিক্যালি ইলেকট্রোলাইট সবচেয়ে বেস্ট এক্সাম্পল। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইনসাইডে আয়ন্স হয়, মানে আয়ন্স বলতে বুঝতে পারছো। আম, আর হোলস বলে একটা টাইপের ক্যারিয়ার শিখবো, মানে আমরা এটা বলতে চাইছি যে কারেন্টটা যে প্রডিউস হবে সেটা হচ্ছে চার্জ পার্টিকেলের মোশন। চার্জ পার্টিকেল এক্সাম্পল বলতে আমি ইলেকট্রন বলতে পারি সবচেয়ে বেস্ট এক্সাম্পল মিন্স আমাদের রিয়েল লাইফে বেশি ইউজ হয়। যে কোনো কন্ডাক্টিং বডি, কন্ডাক্টর, মানে কারেন্ট প্রডিউস হবে বলছি। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ডিউ টু মোশন অফ চার্জ, ডিউ টু মোশন অফ চার্জেস। এই চার্জেসের এক্সাম্পল বলছি, চার্জ পার্টিকেল যেগুলো, ফার্স্ট বলছি ইলেকট্রনস, ফর কন্ডাক্টর, মানে মেটাল বলতে পারো। সেকেন্ড ইলেকট্রন অ্যান্ড হোলস ফর সেমিকন্ডাক্টরস। এই জিনিসটা, এই যে হোলস ব্যাপারটা এখন বুঝতে পারবে না, জাস্ট ভেবে নাও ইলেকট্রনের মতোই পজিটিভ টাইপের একটা চার্জ ক্যারিয়ার। যদিও আমরা ওখানে গিয়ে আবার ডিসকাস করবো যেটা ক্যারিয়ারই নয় আদৌ, ওটা একটা ইমাজিনারি কনসেপ্ট। এনিহাও আমরা বলতে পারি যে দুটো টাইপের চার্জ ক্যারিয়ার ওখানে পার্টিসিপেট করে। কার জন্য বললাম? সেমিকন্ডাক্টরস, যারা কন্ডাক্টিভিটি কন্ডাক্টরের মতো অতটা ভালো নয়, কিন্তু কন্ডাক্টিভ প্রপার্টি আছে। মেটাল যেটা, মানে কন্ডাক্টর যাদেরকে বলবো সেটা গুড কন্ডাক্টর, মানে কন্ডাক্টিভিটিটা অনেকটা বেটার হবে, অনেক ইজিলি কারেন্ট কন্ডাক্ট করতে পারে। আর থার্ড টাইপ বলছি যেটা, সেটা বলতে পারো ইলেকট্রোলাইটস, যাদের ক্ষেত্রে বলবো আয়ন্স বলছি ফর ইলেকট্রোলাইটস।
ইলেকট্রোলাইটগুলোর জন্য আমরা বলতে পারি আয়ন্সগুলো কারেন্ট প্রডিউস করে, মানে আয়নগুলো মুভমেন্টের জন্য এফেক্টিভলি আমরা কারেন্ট পাই। এফেক্টিভ রেজাল্ট হিসেবে আমরা কারেন্ট কনসিডার করতে পারি। ওকে, এখন আমরা কারেন্টের ডিরেকশন যদি কনসিডার করে নিই, আমরা সিম্পল বলবো ডিরেকশন অফ কারেন্ট যদি বলা হয়, ডিরেকশন অফ কারেন্ট যদি বলা হয় তাহলে বলবো কি, ডিরেকশন অফ কারেন্ট বললে কি বলবো না, সিম্পল ডিরেকশন অফ কারেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো সিম্পল, এটা আমরা বলবো অ্যালং দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ, along the direction of motion of positive charge। এই চ্যাপ্টারটা একটু ডেসক্রিপটিভ ফার্স্টের দিকে হতে যাচ্ছে, একটু এটাও লেন্দি চ্যাপ্টার একটু বলতে পারো, ফার্স্টের দিকে একটু থিওরিটিক্যাল পার্ট একটু বেশি। আর এটা বলতে পারি, অর এটা বলবো, মনে রাখবো অ্যালং দ্য ডিরেকশন অফ পজিটিভ চার্জের মুভমেন্টের জন্য এটা বলতে পারি, অর বলতে পারি অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ নেগেটিভ চার্জ বলতে আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন, মানে আমরা যেটা ছোটবেলায় শিখেছি যে ইলেকট্রনের মোশনে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাইছি যে এই ডিরেকশন যেটা শিখলে, এই ডিরেকশনের জন্য তাহলে কি এখন ভেক্টর কোয়ান্টিটি বলতে যাচ্ছ? কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি? না, এটা মাথায় রাখতে হবে যে ডিরেকশন থাকার পরেও কারেন্ট ইজ এ ভেক্টর অর স্কেলার? না, কোনোটাই নয়। কারেন্ট ইজ এ টেন্সার বলতে কি ব্যাপারটা? টেন্সার বলতে স্কেলার জানি, ভেক্টর জানি, এরপরে হায়ার লেভেলে আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে তোমার টেন্সার। যদিও আমাদের এটা লাগবে না, এটুকু মনে রাখবে যে যদি আমি সিম্পল লজিকে বলা হয়, আমাদের বলতে হবে টেন্সার না বললেও চলবে, জাস্ট বলবো কি না স্কেলার। না, ব্যাপারটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হচ্ছে টেন্সার, কিন্তু আমরা এখানে ইউজ করব না, আমরা ইউজ করব স্কেলার লাইক। কিন্তু মনে রাখতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হচ্ছে টেন্সার, যেটা হায়ার লেভেলের ব্যাপার। তোমাদের এই কোয়ান্টিটির ব্যাপারে কোনো নলেজ নেই বা থাকবেও না এখন, এই মানে তোমাদের লেভেলে হবে না, 12 পর্যন্ত কোনো শেখা হবে না টেন্সার। তো যেটা বলতে চাইছি, কারেন্টের ডিরেকশন থাকার পরেও কেন ওটা স্কেলার কোয়ান্টিটি হতে যাচ্ছে, মানে বেসিক্যালি আমরা যেটা বলতে চাইছি টেন্সার বলো বা স্কেলার লাইক আমরা কনসিডার করছি স্কেলার। তার একটা কজ আছে, মানে আমরা যদি ভেক্টরের প্রপার্টি বলি তাহলে তুমি সিম্পল বলবে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন হলেই ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এখানে ম্যাগনিটিউডও আছে, ম্যাগনিটিউড তো অবভিয়াসলি থাকবে, কারেন্টের ম্যাগনিটিউড বলতে আমরা আসছি। তার আগে বলে নাও ম্যাগনিটিউড তো অবভিয়াসলি আছে, ডাইরেকশনও আছে, কারণ একটা পার্টিকুলার ডাইরেকশনে ফ্লো করে, হ্যাঁ ঠিকই আছে। কিন্তু এইখানে তোমাকে মাথায় রাখতে হবে, এটা আমরা একটা কন্ট্রাডিক্টরি কোয়ান্টিটি শিখলাম এই ফার্স্ট টাইম এসে, যে যেখানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আছে তারপরেও তুমি বলছো ওটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তো সেখানে কিন্তু আমাদের ভেক্টরের ডেফিনেশনটা একটু চেঞ্জ করতে হবে। ডেফিনেশন চেঞ্জ করতে হবে না, অ্যাকচুয়াল যদি ডেফিনেশন অফ ভেক্টর বলা হয় তাহলে কিন্তু আমরা 3টে কন্ডিশন দিয়ে ভেক্টরের ডেফিনেশন কমপ্লিট করা হয়, কিন্তু আমরা শিখেছি 2টো ডেফিনেশন দিয়ে, মানে 2টো প্রপার্টি দিয়ে। তার কারণ হচ্ছে যে থার্ড যে প্রপার্টিটা, মানে ফার্স্ট 2টো প্রপার্টি যারা ফলো করে, থার্ড প্রপার্টি তারা ফলো করে। এই একটা এক্সেপশনাল কোয়ান্টিটি যার জন্য বলতে পারো যে থার্ড প্রপার্টিটা ভ্যালিড নয়, থার্ড প্রপার্টি ফলো করছে না, যদিও ফার্স্ট দুটো প্রপার্টি স্যাটিসফাই করেছে, ফার্স্ট দুটো প্রপার্টি আছে, মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই আছে, তারপরেও বলবো ভেক্টর অ্যাডিশনের ল ফলো করে না। ভেক্টর অ্যাডিশনে কী ল শিখেছো? ল অফ ট্রায়াঙ্গেল বলতে পারো, ল অফ প্যারালোগ্রাম বলতে পারো, ল অফ পলিগন বলতে পারো, যা খুশি, কিন্তু ওগুলো কোনোগুলোই ফলো করবে না। মানে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, ভেক্টর অ্যাডিশনের যে অ্যালজেব্রা সেটা ফলো করে না। ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকতে পারে, কিন্তু অ্যাডিশনের রুল ফলো করে না, ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল রুল ফলো করে না, এই কারণে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কেন বললাম? বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আছে, অ্যাজ ইট ডাজ নট ফলো দ্য ল অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনের ল ফলো করে না, ল অফ ভেক্টর অ্যাডিশন। ক্লিয়ার হয়েছে? এই কারণে কিন্তু ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, তারপরেও স্কেলার, এটাকে এই কারণে বললাম। কি বললাম ব্যাপারটা? যে অ্যাকচুয়াল ডেফিনেশন যদি বলা হয় ভেক্টরের 3টে প্রপার্টি থাকা উচিত, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে প্রত্যেকটা কোয়ান্টিটির ক্ষেত্রে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন হলেই থার্ড প্রপার্টিটা ভ্যালিড হয়ে যেত অটোমেটিক্যালি, কিন্তু এই একটা ফার্স্ট টাইম এসে শিখলাম একটা কোয়ান্টিটি যেটা ক্ষেত্রে বলছি ম্যাগনিটিউড ডিরেকশন দুটো থাকার পরেও কিন্তু ওটা ভ্যালিড হচ্ছে না। ওকে,
নেক্সট আমরা আসছি কি বলছি, আচ্ছা এটা দেখাবো কি করে। সিম্পল ভাবো, আমরা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও একটা কারেন্ট কিছু একটা, ধরো 3 আর 4, কি হওয়া উচিত? নর্মালি 3 আর 4 এর যদি ভেক্টর অ্যাডিশন বলা হয়, তাহলে সাপোজ আমি বললাম আচ্ছা দুটো পারপেন্ডিকুলারলি ভেক্টর অ্যাড হচ্ছে, ধরে নাও। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এইখানে একটা ভেক্টর এলো, মানে ভেক্টর মানে কারেন্ট এলো, ধরে নাও এটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আরেকটা কারেন্ট অ্যাড হলো, কতটা? 4 অ্যাম্পিয়ার কারেন্ট। 3 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যান্ড 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে দুটো ভেক্টরের মাঝে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে রেজাল্ট সাপোজ কোনো একটা দিকে হচ্ছে আমি বলছি, মানে ওয়্যার, এগুলো কি বলছি, এদিকে একটা ওয়্যার আছে, এদিকে একটা ওয়্যার করে কানেক্ট করেছো, দিয়ে বলে দিয়েছো এদিকে সাপোজ চলে যাচ্ছে, কোনো একদিকে বলছি, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? এটা সবাই বলতে পারবে, 4 + 3 = 7 অ্যাম্পিয়ার। কেউ তো ভাবলে না যে ভেক্টর কোয়ান্টিটি হয়, ডিরেকশন আছে, ভেক্টর অ্যাডিশন করতে হবে, 3² + 4² + 2ab cos θ, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে থার্ড টার্ম থাকবে না। তাহলে আমার হওয়া উচিত কি, 3² + 4² 5। তুমি কি ওটা লিখলে 7 না বলে 5 বলবে কি? না, একদমই বলবে না। আমরা এটা সবাই ফলো করি যে সিম্পল কারেন্ট দুটো অ্যাড হয়ে গিয়ে এদিকে কম্বাইন হয়ে যাচ্ছে, তাহলে কি দুটো ফ্লো মিলে গিয়ে একটা কি হবে, 7 অ্যাম্পিয়ার হয়ে যাবে না? এই কারণে যদি অ্যাঙ্গেল থাকতো, মানে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট হতো, যদি ভেক্টর অ্যাডিশনের রুল ফলো করতো, তাহলে কিন্তু এটা আমাকে লিখতে হতো, যদি পারপেন্ডিকুলারলি হয় এর মাঝে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমাকে 5 লিখতে হতো, কিন্তু ওটা লিখি না, আমরা কখনোই এটা করি না। এই যে ব্যাপারটা বললাম, ফলো করছে না, যে সিম্পল আমি কি লিখলাম, এই 7 = 3 + 4 7 অ্যাম্পিয়ার, 3 + 4 7 অ্যাম্পিয়ার। এই কারণে কিন্তু মাথায় রাখতে হবে এটাকে আমি ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো না, ভেক্টর কোয়ান্টিটি হওয়ার ক্রাইটেরিয়াগুলো সব স্যাটিসফাই করেনি, যেটা আমরা এক্সট্রা ক্রাইটেরিয়া এখন বললাম। জানতাম, বাট ব্যাপারটা জানতাম না যে ফলো করতে হয়, কিন্তু সবাইকে ফলো করতে হয়, সবাই ফলো করে, এই একটা এক্সেপশনাল কোয়ান্টিটি, যেটা এই কারণে ভেক্টর কন্ডিশন থেকে ভায়োলেট করলো, ভেক্টর কোয়ান্টিটি হলো না। ওকে, এবার আমরা এটা বলে দিয়েছি যে ডিরেকশনটা আমরা যদি বলি জাস্ট, মানে কোন দিকে বলছো, টুয়ার্ডস রাইট, লেফট, সামথিং এরকম বোঝানোর জন্য ডিরেকশনটা বলছি। তো ডিরেকশনের ক্ষেত্রে আমরা বলবো নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে, আমরা বলেই দিয়েছি নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে কারেন্টের ডিরেকশনটা তার অপোজিট ডিরেকশনে হয়। অ্যাকচুয়াল নেগেটিভ চার্জ নিয়ে এত ইন্টারেস্টেড কেন? কারণ হচ্ছে ইলেকট্রন দিয়েই ম্যাক্সিমাম কেসে আমাদের কারেন্টের সব কেসগুলো কমপ্লিট করতে হবে, বা কারেন্ট ডিসকাশন করতে হবে, যেই কারণে বারবার যখনই আমরা কারেন্টের কথায় আসবো, ইলেকট্রনের মুভমেন্ট বলবো, তো বারবার এটা মাথায় রাখবো যে কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ পার্টিকেল, যদি যদি কোনো পজিটিভ চার্জ পার্টিকেল মুভ করে, তাহলে অবভিয়াসলি সেই ডিরেকশনে কারেন্ট কনসিডার করবো। নেক্সট আমরা এবার কারেন্টের মেজারমেন্ট বলছি, ম্যাথমেটিক্যালি যদি ডিফাইন করি ভ্যালু, তাহলে ইলেকট্রিক কারেন্ট বলতে কত বলবো, ইলেকট্রিক কারেন্ট কতটা বলবো, চার্জ ফ্লো পার ইউনিট টাইম, রেট অফ ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু এনি ক্রস সেকশন, থ্রু এনি ক্রস সেকশন। এই এনি ক্রস সেকশন বললেই তো কনফিউজ হয়ে যাবে যে যে কোনো ক্রস সেকশন দিয়ে, হ্যাঁ তুমি যেটাতে ডিফাইন করছো। আমি যদি কোনো একটা ওয়্যার ধরে নিই, ধরে নাও এরকম একটা কানেক্টিং ওয়্যার আছে, যেটাতে এই সেকশানে তুমি দাঁড়িয়ে জাস্ট ডেটা কালেক্ট করছো, মানে অবজার্ভ করছো, মানে ভাবো না একটা রোডে কতগুলো বাইক কাউন্ট করছো, ধরো পার মিনিটে কতগুলো বাইক কাউন্ট হচ্ছে, তাহলে মানে কার ট্রাভেল করছে সাপোজ কনসিডার করছি, একটা সার্ভে করছো। তো সিমিলারলি আমি বলবো কতটা অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো করছে। তাহলে সিম্পল আমি যদি দেখি এটা অবজার্ভ করি এরকম, যে সাপোজ এটা তো অ্যাভারেজ করতে হয় না, ব্যাপারটা কনসেপ্টটা কীরকম, তুমি যদি কাউন্ট করো সাপোজ 50খানা বাইক বাইক ট্রাভেল করলো, তো তাতে কি বলবে যে 1 মিনিটে সাপোজ 50খানা বাইক ট্রাভেল করেছে, তাহলে পার সেকেন্ডে কত বলবো, 50/60। তো একটা লং টার্মে আমরা ক্যালকুলেট করে নিই, তারপরে ডিফাইন করি না, তাহলে ইনস্ট্যান্ট ক্যালকুলেট করলে এরার আসার চান্স বেশি থাকে। তো সিমিলারলি আমরা বলছি যে কারেন্ট, ইলেকট্রিক কারেন্টে যদি আমি একটা ভ্যালু বলি যে কতটা অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো, কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করা হলো ফর টি টাইম অবজারভেশন, কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো যদি টি টাইমে হয়, তাহলে ইলেকট্রিক কারেন্টটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, ইলেকট্রিক কারেন্টটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। এই আই ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে চার্জ, যেটা কিউ বলবো, ডিভাইড বাই টাইম, রেট অফ ফ্লো অফ চার্জ বলছো যে, তাহলে চার্জ বাই টাইম বলতে হবে না? তাহলে সিম্পল আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ইকুয়ালস টু কি দাঁড়ালো, কিউ বাই টি, চার্জ ফ্লো পার ইউনিট টাইম। এখন কথাটা হচ্ছে এই চার্জ ফ্লো পার ইউনিট টাইম, এটা তো রেট বের করছো না, রেট অফ ফ্লো অফ চার্জ, একদম আমাদের স্পিডের ডেফিনেশনে চলে যেতে হবে। স্পিড বা ভেলোসিটি কি বলতে, রেট অফ ডিসপ্লেসমেন্ট বা পার ইউনিট টাইমে যতটা ট্রাভেল করা হয়। তো সেখানে দুটো কনসেপ্ট আমরা শিখেছিলাম না, একটা ইনস্ট্যান্টেনিয়াস আর একটা অ্যাভারেজ। এক্স্যাক্টলি এখানেও সেম জিনিসটা বলবো, যে যখনই তুমি টাইমের রেসপেক্টে কোনো ক্যালকুলেশন করছো, রেট বের করছো, তাহলে সেটা হতে পারে ইউনিফর্ম রেটে,
হতে পারে নন ইউনিফর্ম রেটে। যদি ইউনিফর্ম রেট হয় তখন তাহলে আমরা বলবো কি অ্যাভারেজ কনসেপ্ট ইউজ করতে পারো, বা যেটা যেরকম চাইবে, ইনস্ট্যান্ট কোনো ক্যালকুলেশন হতে পারে। তাহলে দুটো জিনিস বলছি, একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। অ্যাভারেজ কারেন্ট কি বলবো না, অ্যাভারেজ কারেন্টটাকে আমরা আইএভিজি সাফিক্স বললাম সাপোজ, এটা ইকুয়ালস টু বলবো টোটাল চার্জ ফ্লো, টোটাল চার্জ ফ্লো কিউ বলছো ডিভাইডেড বাই, আচ্ছা এটা এটা ঠিক ডেফিনেশন হলো না, মানে ব্যাপারটা এরকম যে আমি জেনারেল ডেফিনেশন এরকম বললাম, এবার প্রিসাইজলি যদি বলি ব্যাপারটা যে অনেকটা লং টাইম ধরে কখনো বেশি ফ্লো করছে কখনো কম ফ্লো করছে, অন অ্যান অ্যাভারেজ যদি ক্যালকুলেশন করি আমরা বলবো টোটাল চার্জ ফ্লো বাই টোটাল টাইম, টোটাল চার্জ ফ্লো বাই টোটাল টাইম টেকেন। এটা আরেকটা জিনিস আমরা ডিফাইন করবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বলতে কি বলবো না, আই ইনস্ট্যান্ট যখন বলবো, আই ইনস্ট্যান্ট যখন বলবো তখন ব্যাপারটা এরকম হবে যে খুব কম টাইমের অবজারভেশন, ডেল কিউ ডেল টি, ডেল কিউ বাই ডেল টি বললাম, কিন্তু কন্ডিশনটা এরকম খুব স্মল টাইম ইন্টারভ্যালে অবজারভেশন হয়, একদম টেন্স টু জিরো ইন্টারভ্যালে অবজারভেশন হবে, যেভাবে আমরা স্পিডে ডেফিনেশন করেছি বা ভেলোসিটি ডেফিনেশন, খুব র্যাপিড অবজারভেশন করতে হবে, কারণ কি পরে মোমেন্টেই পাল্টে যেতে পারে, এক্ষুনি কারেন্টটা হঠাৎ করে হাই হচ্ছে লো হয়ে যেতে পারে, আর র্যান্ডাম চেঞ্জ যদি হয় তাহলে সেই কেসে তোমার এই ডেফিনেশনটা ফলো করতে হবে, যেটাকে আমরা অলরেডি জানি, এটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়। আই ইনস্ট্যান্টেনিয়াস যদি কারোর বলা হয় সেটা হবে কি ডিকিউ ডিটি, আর যেটাকে ম্যাথামেটিক্যালি বলা হয় কি টাইমের রেসপেক্টে কিউ এর ডেরিভেটিভ, টাইমের রেসপেক্টে কিউ এর ডেরিভেটিভ ডিকিউ ডিটি হয়েছে। আচ্ছা এইটার ম্যাথামেটিক্যাল এক্সাম্পল আগে একটু শিখতে হবে, তার আগে একটু ইউনিটটা বলে দিই, আমি জাস্ট এটাতে যাচ্ছি। আগে সিম্পল বলো যে আই যদি কিউ বাই টি হয়, ইউনিট অফ, তাহলে আই কি হবে, এসআই ইউনিটই বলবো মেনলি, ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট বলবো। আচ্ছা এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাকি ডিরাইভ কোয়ান্টিটি, মাথায় রাখতে হবে আই কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এখান থেকে দেখে মনে হচ্ছে আই ইকুয়ালস টু কিউ বাই টি, মানে কিউ হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আই হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি, না, আমরা কিন্তু ডিফাইন করেছি ফার্স্ট থেকেই এরকম যে আই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা আমরা ওই সাতটা বেসিক কোয়ান্টিটির মধ্যে আমরা রাখি। তো সেখানে বলছি ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট যদি বলা হয় এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অ্যান্ড এর ইউনিট যদি বলা হয় এসআইতে আমরা বলবো কি, এসআইতে বলবো চার্জ বাই টাইম, চার্জের ইউনিট আমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ডটাকে আমরা বলছি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি এটা বলতে পারি 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন কি বলবো, 1 অ্যাম্পিয়ার এরকম হওয়া উচিত, যদি আইটা 1 হয় তার মানে কিউটাকে 1 হতে হবে, সরি কিউটাকে 1 হতে হবে, কিউ 1 মানে কত লিখবো 1 কুলম 1 সেকেন্ড। আচ্ছা এখানে যে যে কোয়ান্টিটিগুলো ইউজ করেছো সেগুলোর অ্যাকচুয়াল সিগনিফিক্যান্স কি, মানে কোথায় কী রকম ইউজ করছো না, বলছো টি টাইম ধরে অবজার্ভ করলে তাতে কোনো একটা ক্রস সেকশানে কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করে গেল, তাহলে আমি বলবো এই ক্রস সেকশন দিয়ে ফ্লো রেটটা, চার্জ ফ্লো রেটটা সেটা আমরা কারেন্ট বলছি, অ্যান্ড তার ভ্যালু হচ্ছে এটা, তার মানে বলবো কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো টি টাইম ধরে, টি টাইমে যদি কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করে তার রেজাল্টটাকে আমরা বলছি কারেন্ট। তাহলে আমি বলছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস হবে যদি 1 কুলম চার্জ ফ্লো করে উইদিন 1 সেকেন্ড, তাহলে আমি বলবো ইফ 1 কুলম চার্জ flow through any cross section within 1 second, through any cross section of a conductor within 1 second, then the current will be said to be 1 ampere. Okay, তো আচ্ছা স্কেলার ভেক্টর তো বলে দিয়েছি, ডিরেকশন বললাম, এবার আমি আসছি এক্সাম্পল, ম্যাথামেটিক্যাল এক্সাম্পল যাচ্ছি যে এই ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজের ডিফারেন্স কোথায়। এইটা বেসিক্যালি কোনো ওই ইকুয়েশান দিয়ে যদি ডেসক্রাইব করা হয়, যদি নন ইনফর্ম কোনো কেস আসে। আচ্ছা আরেকটা কেসে আমরা ডিসকাস করতে পারি, এই যে কারেন্টের এই যে কনসেপ্টটা বলছো আই ইকুয়ালস টু যদি কিউ ইন্টু ই বলো, এটাকে চাইলে কেউ বলতে পারে এরকম এন নাম্বার অফ ইলেকট্রন পাস করেছে উইথিন টি সেকেন্ড, তাহলে কতটা চার্জ ক্যারি করে গেছে বুঝতে পারলে আশা করি। কিউ টাইম বললে কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো, আমি বলছি এটাকে কেউ এক্সপ্রেস করতে পারে নাম্বার অফ ইলেকট্রন পাস্ট, কটা ইলেকট্রন পাস করেছে সেই টার্মে, কী করে না সিম্পল দেখো কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করা হলো তাতে ধরো 100 নাম্বার অফ ইলেকট্রন পাস করেছে, 100 নাম্বার অফ ইলেকট্রন পাসিংয়ের রেজাল্ট বলছো কিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো, তাহলে অ্যাকচুয়ালি কী লিখতে পারি যে 100 নাম্বার অফ ইলেকট্রন ইন্টু এক একটা ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে টোটাল চার্জ ফ্লো বাই টাইম, রাইট।
তো সেখানে আমি বলতে পারি যে এটাকে আবার কেউ এরকমও লিখতে পারে, এটা যদি টোটাল নাম্বার অফ চার্জ ফ্লো বলা হয়, আচ্ছা ক্যাপিটাল এম বলো, টোটাল নাম্বার অফ চার্জ ফ্লো, আমি এটাকে স্মল এন ইন্টু ইও বলতে পারি। স্মল এনটা কি বলছি? নাম্বার অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম, নাম্বার অফ চার্জ ফ্লো পার ইউনিট টাইম থ্রু এনি ক্রস সেকশন ইন্টু ই চার্জ অফ ইলেকট্রন বললেই হয়ে গেল। টোটাল এন নাম্বার অফ ইলেকট্রন ফ্লো করলো টি টাইমে, তাহলে কতটা চার্জ ক্যারি করে গেল এন নাম্বার অফ ইলেকট্রনের জন্য, এক একটার জন্য ই, তাহলে এন ই বাই টি করলে কি হলো, এন বাই টিটাকে কি বলতে পারি? স্মল এন পার ইউনিট টাইমে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এটাকে কি বলতে পারি? নাম্বার অফ ইলেকট্রন পাস্ট পার সেকেন্ড, স্মল এন যেটা বলছি, নাম্বার অফ ইলেকট্রন ফ্লো পার সেকেন্ড। স্মল এন কি বললাম? স্মল এন ইকুয়ালস টু লিখলাম ক্যাপিটাল এন বাই টি, এটা আমরা বলছি নাম্বার অফ ইলেকট্রন ফ্লো, নাম্বার অফ ইলেকট্রন ফ্লো পার সেকেন্ড, সেইটা আমি ওইটা এক্সপ্রেস করতে পারি। ওকে, এখানে এই যে এন, এই এন টার্মটা খুব একটা বেশি ইউজ হয় না তেমন একটা, আমরা এন কিন্তু অন্য একটা টার্ম ইউজ করবো পরের পোর্শনগুলোতে। আচ্ছা, আপাতত আমি ডিসকাস করছি যে এইটাকে কীভাবে ডিসক্রাইব করবো, মানে এই এক্সাম্পলটা কীভাবে ইউটিলাইজ করছি। দেখো, আমি অ্যাভারেজ কনসেপ্ট আর ইনস্ট্যান্টেনিয়াস কনসেপ্ট বলছি। ধরে নাও, সাপোজ তোমাকে বলছি যে চার্জের ইকুয়েশন দেওয়া আছে, চার্জ ইকুয়ালস টু কত? 2t² প্লাস 3t প্লাস 5, এরকম কিছু একটা দেওয়া আছে, দিয়ে আমাকে ক্যালকুলেট করতে বলেছে এটা চার্জ, বলছে চার্জ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ গিভেন বাই বা এক্সপ্রেস অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যাজ এরকম। তাতে দেওয়া আছে, বলছে ফাইন্ড আই কারেন্ট, ফাইন্ড কারেন্ট অ্যাট t equals to 3 সেকেন্ড, অ্যাট t equals to 3 সেকেন্ড। আরেকটা বলেছে ফাইন্ড কারেন্ট অ্যাট t equals to 3 সেকেন্ড, আরেকটা কোয়েশ্চেন দিয়েছে ফাইন্ড কারেন্ট ইন দ্য ইন্টারভাল ইন 0 to সাপোজ 0 to 5 সেকেন্ড বলছি, 0 to 5 সেকেন্ডে কারেন্ট কত। এখন কনসেপ্টটা এটাই যে দুটো কি মিন করতে চাইছে, দুটো আলাদা কি আছে। অ্যাড, অ্যাড মানে এক্সাক্ট একটা ইনস্ট্যান্টে বলছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মানে জাস্ট স্টার্টিং থেকে 3 সেকেন্ড আফটার ইনস্ট্যান্ট কত কারেন্ট ছিল। আর এটা কি বলছে 0 to 5 সেকেন্ড এই ইন্টারভালে কারেন্ট কত, তাহলে এটা কি বলছি, কোনো একটা ইন্টারভাল বলে অ্যাভারেজ কারেন্ট বোঝায়। ক্লিয়ার হলো কি? এইটা মানেই মিন করতে চাইছে যে এটা ইনস্ট্যান্টেনিয়াস, এটা লেখা থাকবে না, আমি জাস্ট বলতে চাইছি যে যেহেতু একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট বলছে ওই কারণে ইনস্ট্যান্টেনিয়াস হয়েছে। এটা ইনস্ট্যান্টেনিয়াস আর এটা হচ্ছে অ্যাভারেজ কনসেপ্ট, 0 to 5 ওভারঅল একটা অ্যাভারেজ কনসেপ্ট বলছি, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ কনসেপ্ট। এবার আমি বলি ফার্স্ট আনসারটা যদি করতে চাও তাহলে আই মানে কি লিখবো, এক্ষুনি দেখালাম, আই ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস করতে গেলে লিখতে হয় ডিকিউ ডিটি, যেহেতু আমি ইনস্ট্যান্ট বলছি ডিকিউ ডিটি, প্রসেসটা কি না ডিডিটি অফ কিউ করতে হয়, কিউ কত না 2t² প্লাস 3t প্লাস 5, ভ্যালু পুট করো, এটা যদি আসে তাহলে কত বলতে পারি না 2 2 যা 4t প্লাস 3। কখন বলছো না আই ইনস্ট্যান্ট বলছি, কখন বলছি না আই অ্যাট টি ইকুয়ালস টু কত 3 সেকেন্ড, টি ইকুয়ালস টু 3 পুট করো তো 4 3 যা, আচ্ছা সবই দেওয়া আছে কুলম্বে, ইন কুলম ধরে নাও, মানে এটা দেওয়া আছে কুলম ইউনিটে, তাহলে আমি বলতে পারি টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে কত হবে এক্স্যাক্ট ওই ইনস্ট্যান্টে কেমন হচ্ছে 4 3 যা 12, হ্যাঁ 12 3 15 অ্যাম্পিয়ার। আচ্ছা এই কারেন্টটা কেমন টাইপের হবে, কারেন্টের গ্রাফ যদি বলতাম, কারেন্টের গ্রাফ যদি বলতাম কেমন হতো, এটা ক্লিয়ারলি বুঝতে পারছি আই ভার্সাস কত বলবো টি গ্রাফ যদি বলি, আই ভার্সাস টি গ্রাফটা কেমন হবে বলো, আই ভার্সাস টি গ্রাফ যদি বলি, এদিকে আই এদিকে টি, টাইম রেসপেক্টে কেমন 3 ইনিশিয়ালি 3 তারপরে লিনিয়ারলি ইনক্রিজ করে আছে, দেখো স্ট্রেট লাইন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপের গ্রাফ। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যদি উল্টো রেজাল্ট চাইতাম, ধরে নাও কিউ চাইছি, আচ্ছা পরে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এটা আমি বলছি আই ইকুয়ালস টু কি লিখলে ডিকিউ ডিটি, তো ডিকিউ ডিটি, তাহলে এখান থেকে কী করতে পারি ডিকিউ ইকুয়ালস টু আই ডিটি না, তাহলে কিউ যদি ক্যালকুলেট করতে চায় কেউ, যদি এরকম গ্রাফ থেকে, মনে আছে নিশ্চয়ই যে কিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেট করতে হয় না, এরকম গ্রাফ থেকে যদি এরিয়া বলা হয় আই ইন্টু ডিটি বলছো যে, তার ইন্টিগ্রেশন কি আসবে আই ডিটি। আর এটার সিগনিফিকেন্স কী বলো তো, মনে আছে আশা করি 11 ফার্স্টের দিকে করতে, 9 10 করেছো, এরিয়া মানে এটা কোন কোয়ান্টিটিটা কিউ,
কিউ বলছো, এটা কি বলবো? এরিয়া আন্ডার আইটি গ্রাফ। এটা কি কোয়ান্টিটি আসবে? এই যে কিউ, কিউ ইকুয়ালস টু বলতে পারি এরিয়া আন্ডার দ্য কিউটি গ্রাফ। আসছি, এটার একটা এক্সাম্পল দেবো, তার আগে এটা বলে দিই। এটা যদি 15 অ্যাম্পিয়ার হয় ইনস্ট্যান্টেনিয়াস, যদি সেকেন্ড কোয়ান্টিটি বলতাম যেটা তুমি অ্যাভারেজ বলতে চাইছো, তাহলে আই অ্যাভারেজ বলতে কি বলবো বলো? আই অ্যাভারেজ ইকুয়ালস টু বলবো তাহলে কিউ ফ্লো। আচ্ছা, ইনিশিয়ালি কিউ কিছু একটা দিয়েছে, তাহলে কি বলবো? কখন বলেছে? 0 to 5 সেকেন্ড। তাহলে কিউ অ্যাট 5 সেকেন্ড মাইনাস কিউ অ্যাট 0 সেকেন্ড, ওই ইন্টারভ্যালে কতটা ফ্লো করেছে? অ্যাভারেজ বলতে কি বলবো? অ্যাট 0 সেকেন্ড ডিভাইডেড বাই টাইম কত? না 0 to 5 মানে 5 সেকেন্ড। তাহলে ফার্স্টে কিউ অ্যাট 5 সেকেন্ড ভ্যালু পুট করো এই ইকুয়েশনে। কিউ অ্যাট 5 কত আসছে? 5 5 25 ইন্টু 2 50 প্লাস 5 3 যা 50 প্লাস 5 3 যা 15 65 70 70 মাইনাস ইনিশিয়ালি কত ছিল? 5 ছিল। টি ইকুয়ালস টু 0 পুট করে দেখে নাও ওই ইকুয়েশনে। আর 5 সেকেন্ড, তার মানে বলছো 70 মানে 65 বাই 5 কত হলো? 13 অ্যাম্পিয়ার। ওকে, তো এটা অ্যাভারেজ ভ্যালু বেরোলো কত? 13 অ্যাম্পিয়ার বেরিয়েছে দেখো। তাহলে এখান থেকে বলতে পারি আই অ্যাভারেজ ইন দ্য ইন্টারভ্যাল 0 to 5 সেকেন্ড, এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ার। এইটা এটা হয়ে গেছে ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাভারেজের কনসেপ্ট। এবার আমি সাপোজ বলছি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এই কনসেপ্টটা যদি কারেন্ট থেকে চার্জের এক্সপ্রেশন বের করতে বলা হয়। ধরো আমাকে এক্সাম্পল দিচ্ছে যে আই গিভেন বাই, ধরো কত লিখবো? 2t স্কোয়ার প্লাস, মাইনাস করো, 2t স্কোয়ার। আচ্ছা আগেটাই লিখছি, না আগেটা তো কিউ ছিল, ওটা 2t স্কোয়ার প্লাস 5 বড় ওটা। এবার সাপোজ আমাকে ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড চার্জ ফ্লো, ফাইন্ড দ্য চার্জ ফ্লো ফাইন্ড দ্য চার্জ ফ্লো কোন টাইমে বলবো? সাপোজ ইন 4 সেকেন্ড। 4 সেকেন্ডে চার্জ ফ্লো ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ফার্স্ট কাজ যেটা হবে, এই কারেন্টটা কীরকম? টাইম ভ্যারিং। বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে টাইমের ফাংশন, কারেন্টটা টাইমের ফাংশন, টাইমের সঙ্গে কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ চেঞ্জ হচ্ছে। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ যদি চেঞ্জ হয়, অবভিয়াসলি আমি বলতে পারি যে আমার অ্যাভারেজ কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে না, ইনস্ট্যান্টে ইউজ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আই ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে ডি কিউ ডিটি। তাহলে ডি কিউ ডিটি ইকুয়ালস টু কী আছে? না এটা আছে 2t স্কোয়ার প্লাস 5। তারপর কি লিখবো? ডি কিউ ইকুয়ালস টু কত? 2t স্কোয়ার প্লাস 5 হোল ইন্টু ডিটি। তারপর কি লিখবো? ইন্টিগ্রেট করবো, কিউ ইকুয়ালস টু 0 টু কিউ, আর এটা 0 টু 4 সেকেন্ড করে দাও। তাহলে কিউ চলে এলো, এদিকে আসবে কত? এটা হলে তোমার 2 বাই 2 ইন্টু টি কিউব বাই 3 প্লাস হচ্ছে 5t। ভ্যালু পুট করে দাও, কত আসবে? তাহলে কিউ কত বলছো? ইন 4 সেকেন্ড। ভ্যালু পুট করলে কত আসবে? 0 টু 4 সেকেন্ড যদি বলা হয়, 0 টু 4 সেকেন্ড অবভিয়াসলি, আপ টু 4, ইন 4 সেকেন্ড বলতে 0 টু 4 সেকেন্ড স্টার্টিং থেকে বলছি। তাহলে এটা লিখবো 2/3 অফ 4 টু দ্য পাওয়ার কিউব, 4 4 16 64, এটা আর হচ্ছে তোমার প্লাস 20 এলো কত? 3, হ্যাঁ 60 ইকুয়ালস টু হচ্ছে তোমার কত? 188/3, 67 কুলম্ব। এই হচ্ছে 4 সেকেন্ডে চার্জ ফ্লো বললাম। জাস্ট ভ্যালু পুট করে এটা ইন্ডিকেট করতে হবে, কারণ হচ্ছে এই যে টাইম ভ্যারিং কারেন্ট আসছে, টাইম ভ্যারিং। আই যদি আমি 5 অ্যাম্পিয়ার বলতাম, সিম্পল আমি যদি তোমার এরকম একটা এক্সাম্পল দিতাম, আই ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, যে কিউ কত? কিউ ইন 4 সেকেন্ড। তাহলে এটা কনস্ট্যান্ট কারেন্ট, বোঝা যাচ্ছে টাইমের কোনো ফাংশন নেই। এখানে টাইম পুট করলে আলাদা কোনো ভ্যালু বেরোবে, তাহলে কারেন্টটা কনস্ট্যান্ট কারেন্ট বলতে পারি। তার জন্য আমি কি বলবো? না আই ইকুয়ালস টু কিউ ইন্টু টি, মানে কিউ ইকুয়ালস টু, সরি আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়ালস টু কত বলবো? কিউ ইকুয়ালস টু আইটি। আইটি মানে কি লিখবে? আইটি মানে 4 ইন্টু 5, 20 অ্যাম্পিয়ার বলছিলাম, 20 অ্যাম্পিয়ার বলবো এখানে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
কারেন্টের আরেকটা ডেফিনেশন বলছি, আরেকটা ডেফিনেশন, আরেকটা ওয়ে কী করে কারেন্ট প্রডিউস হতে পারে দেখো। সাপোজ বলছি এটা পরে ম্যাগনেটিজম চ্যাপ্টারে কাজে লাগবে। ধরো কোনো রিভলভিং ইলেকট্রনের জন্য কারেন্ট বলছে, একটা চার্জ পার্টিকেল ধরো কন্টিনিউয়াস একটা সার্কুলার পাথে রোটেট করছে। ধরে নাও কারেন্ট ডিউ টু এ রিভলভিং পার্টিকেল। অবভিয়াসলি চার্জ পার্টিকেল না হলে তো কারেন্ট হবে না। ধরে নাও একটা সার্কুলার পাথে কেউ রিভলভ করছে, কেউ বলতে একটা চার্জ পার্টিকেল রিভলভ করছে। ধরে নাও এরকম একটা সার্কুলার পাথে চার্জ পার্টিকেলটা রিভলভ করছে। জাস্ট অবজার্ভ করো যে এটা একটা সার্কুলার পাথ ক্রিয়েট করছে, মানে জাস্ট আমি ইমাজিন করো তুমি বলছো এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। জাস্ট আমি যদি বলতাম যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাতে কারেন্ট ফ্লো করতে পারতো, কোথাও ব্যাটারি ঝুলিয়ে দিলে কেটে মাঝখানে দিয়ে বলতে কারেন্টটা ড্রাইভ করছে, কারেন্ট ফ্লো করছে। এখন আমি এটাই বলছি যে স্পেসে ফ্লো করছে একটা চার্জ পার্টিকেল, একটাই চার্জ পার্টিকেল অনেক কভার রোটেট করছে। অনেক কভার বলতে কীরকম, ধরো সেকেন্ডে আমি বললাম 1000 টাইম, সেকেন্ডে 10,000, 1,00,000 টাইম। ব্যাপারটা বুঝতে পারছো কত ফ্রিকোয়েন্ট হবে, এরকম বলছি। 1 সেকেন্ডে এই রেভলিউশনটা কমপ্লিট করবে, সেটা বলছি 10⁵ টাইম, 10⁶ টাইম। যেটা প্র্যাকটিক্যালি হয় কি, একটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনের এরকম রেভলিউশন, একটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন রিভলভ করে যখন 1 সেকেন্ডে 10⁵, 10⁶ টাইম রিভলভ করছে। জাস্ট যদি এরকম হয় তাহলে কি বলতে পারি, তাহলে সেখানে তুমি এই ক্রস সেকশনে দাঁড়িয়ে অবজার্ভ করছো, মানে ক্রস সেকশন বলতে কি আমরা কোনো একটা জায়গা দিয়ে অবজার্ভ করছি, এই জায়গা দিয়ে ফ্লো করছে, তুমি বলছো 1 সেকেন্ডে কতটা চার্জ ফ্লো করলো। কি বললাম, 1 সেকেন্ডে চার্জ ফ্লো হচ্ছে কারেন্ট। তো তুমি সিম্পল বলো এই কেসে যদি এরকম আমি কনসিডার করে নিই যে এইখানে 1 সেকেন্ডে কটা ইলেকট্রন ফ্লো করলো, আমরা একটা কারেন্টের ডেফিনেশন বলে দিয়েছিলাম, আই ইকুয়ালস টু, মনে আছে, এন ই। এই এনটাকে কি বলেছিলাম বলো তো, নাম্বার অফ ইলেকট্রন ফ্লো, যদি ইলেকট্রন দিয়ে কারেন্ট কনস্টিটিউট করে, নাম্বার অফ ইলেকট্রন ফ্লো পার সেকেন্ড বা পাস্ট পার সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ফ্লো করছে। কিন্তু একটা জিনিস বলো, এইখানে তুমি যদি দাঁড়িয়ে অবজার্ভ করো একই ইলেকট্রন, জাস্ট ফর এক্সাম্পল আমি 10 বলছি, একটা ইলেকট্রন 10 বার ঘুরলো, তুমি কি ফলো করতে পারবে যে একটা অরবিটে যদি বলি একই ইলেকট্রন 10 বার রিভলভ করছে, তুমি কি এটাকে ফলো করতে পারবে যে ওই ইলেকট্রন নাকি আলাদা কোনো ইলেকট্রন? আমি তো দেখছি সিম্পল 10খানা ইলেকট্রন, যদিও ব্যাপারটা এটা মাথায় রাখতে হবে যে একই ইলেকট্রন 10 বার রিভলভ করলো, কিছু করার নেই, তোমার এটা এফেক্টিভলি লাগবে 10খানা ইলেকট্রন ইন্ডিভিজুয়ালি ফ্লো করলো। ক্লিয়ার হলো কি ব্যাপারটা, যে একটা ইলেকট্রন 10 টাইম রিভলভ করা ইকুইভ্যালেন্ট টু এই কেসে আমাদের 10 নাম্বার অফ ইলেকট্রন ফ্লো করা। আর অবজারভেশনটা কি বলছো, উইদিন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে একটা ইলেকট্রন যে কবার রিভলভ করবে, ভালো করে কথাটা শোনো, 1 সেকেন্ডে একটা ইলেকট্রন যে কবার রিভলভ করবে, বা কোনো চার্জ পার্টিকেল বলছি 1 সেকেন্ডে যে কবার রিভলভ করবে, আমি সেটাকেই বলতে পারি ইকুইভ্যালেন্ট টু 1 সেকেন্ডে অতগুলো নাম্বার অফ ইলেকট্রন পাস্ট। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? এবার আমি বলছি 1 সেকেন্ডে যে কবার রিভলভ করে সেটাকে আমরা কি বলি, তাহলে ফ্রিকোয়েন্সি বলি না, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। আমরা যদি কোনো একটা অরবিটের রেভলিউশনের ফ্রিকোয়েন্সি বলি তাহলে কি বলবো, 1 সেকেন্ডে যে কবার অরবিটটা কমপ্লিট করবে, সার্কুলার পাথটা কমপ্লিট করবে, তাহলে 1 সেকেন্ডে নাম্বার অফ রেভলিউশন যদি ফ্রিকোয়েন্সি হয়, তুমি ইফেক্টিভলি কনসিডার করতে পারো ফ্রিকোয়েন্সি যতটা, ধরো 10 ফ্রিকোয়েন্সি বললে মানে 1 সেকেন্ডে 10 বার রিভলভ করে, তাহলে 10 নাম্বার অফ ইলেকট্রন পাস করার ইকুইভ্যালেন্ট, যেটা আমি লজিক্যালি বললাম যে একটা ইলেকট্রন 10 বার রিভলভ করা, আর আমি অ্যাজিউম করতে পারি 10খানা ইলেকট্রন 1 সেকেন্ডে পাস করা। হ্যাঁ, একটা ইলেকট্রন 10 বার রিভলভ করা মানে উইদিন 1 সেকেন্ড, আমি তাহলে রেজাল্টটাকে কি বলতে পারি, 1 সেকেন্ডে 10খানা ইলেকট্রনের পাস করা। তাহলে সিম্পল আমি বলতে পারি যে কারেন্টের এই ডেফিনেশানে এই এনটা পাল্টে গিয়ে আমার কাছে এখন আসবে কি এফই। ফিল করতে পারছো কি ব্যাপারটা, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন অফ এ চার্জ পার্টিকেল, সেটাই এফেক্টিভলি এন নাম্বার অফ ইলেকট্রন ইকুইভ্যালেন্ট। কারণ কি বলছো, পার সেকেন্ডে, তো পার সেকেন্ডে যে কবার রিভলভ করে সেটাকে ফ্রিকোয়েন্সি বলি, আর আমরা শুধু এইটুকুই এক্সট্রা শিখলাম যে যে কবার রিভলভ করা ইকুইভ্যালেন্ট টু অতগুলোর একবার করে রিভলভ করা, মানে ইন্ডিভিজুয়ালি অতগুলো ইলেকট্রন পাস করলো। তাহলে এফটা এখানে কি বলবো, এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। ক্লিয়ার হয়েছে, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন এফ আই ইকুয়ালস টু এফ ই। ওকে, এইটা হলো তোমার। আচ্ছা, এফ ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা এটা পরে শিখবে। এফ ইকুয়ালস টু 1/t, টি ইকুয়ালস টু করা হয় আই ইকুয়ালস টু একটা ইলেকট্রন রেভলিউশনের ক্ষেত্রে আমরা কি বলি, এফ ইকুয়ালস টু জানো, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। 1/টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বলতে টাইম পিরিয়ড অফ রেভলিউশন বলছি। একবার টাইম পিরিয়ড কত হয়,
জানো 2πr/t, t ইকুয়ালস টু 2πr/v বলা হয় না, 2πr/v। টি টাইম টেকেন কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, টাইম ইকুয়ালস টু কি বলি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটা 2πr, একবার কমপ্লিট করে আসতে আর রেডিয়াসের কোনো একটা অরবিটে যদি কেউ রিভলভ করে তাহলে 2πr ডিস্টেন্স ট্রাভেল করবে বাই ভেলোসিটি। এফ ইকুয়ালস টু কত হলো তাহলে, v/2πr। তো সেখান থেকে আই ইকুয়ালস টু ডেফিনেশন আছে ev/2πr। এটা রিভলভিং, এটা বেসিক্যালি আমি অরবিটাল ইলেকট্রনের ডেসক্রিপশন করে দিলাম যে একটা রিভলভিং ইলেকট্রনের জন্য একটা কারেন্ট কনস্টিটিউট করে, মানে এফেক্টিভলি যেন এই যে ইলেকট্রনটা হিউজ স্পিডে, মানে কন্টিনিউয়াস, মানে হয় না ফ্যান যেরকম ঘুরলে প্রত্যেকটা জায়গায় অলওয়েজ প্রেজেন্ট আছে, সিমিলারলি মনে হবে যে প্রত্যেকটা জায়গায় যেন ইলেকট্রন পুরো ভরে আছে, জাস্ট ওগুলো ঘুরছে, মানে কন্টিনিউয়াস যেন ইলেকট্রন ফ্লো করছে, যদিও একটা ইলেকট্রনই বারবার ঘুরছে। তো সেটা বলছি যে একটা অরবিটাল ইলেকট্রনের জন্য আমি এফেক্টিভলি কারেন্ট কনস্টিটিউট করছে বলতে পারি, অ্যান্ড তার ভ্যালুটা হবে এরকম ev/2πr। ক্লিয়ার হয়েছে? এটা হলো ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেল, আমি বলবো না, কিউ চার্জ পার্টিকেল বলবো। যদি ইলেকট্রনটা এদিকে মুভ করে তাহলে মাথায় রাখতে হবে কারেন্টটা অপোজিট ডিরেকশন এফেক্টিভলি। তো এই যে ব্যাপারটা যে একটা চার্জ পার্টিকেলের রোটেশনের জন্য সেটা এফেক্টিভলি কারেন্টের মতো বিহেভ করে, এটা একটা অ্যাডিশনাল কনসেপ্ট। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, একটা কনসেপ্ট বলছি, কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিটা কি না, কারেন্ট ডেন্সিটি বলতে তুমি কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার কনসিডার করলে, ইউনিফর্ম ক্রস সেকশন হতে পারে, নন ইউনিফর্ম ক্রস সেকশন হতে পারে। আমি কোনো একটা ক্রস সেকশনে যদি অবজার্ভ করি তাহলে সিম্পল আমি নর্মাল ওয়েতে কী ভাববো, কি কনসিডার করবো না, একটা ক্রস সেকশনাল এরিয়া ধরে নেবো। এখন তুমি বললে এই এরিয়া দিয়ে কতটা কারেন্ট ফ্লো করলো না, আই কারেন্ট ফ্লো করলো। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কতটা কম এরিয়া দিয়ে বেশি কারেন্ট ফ্লো করাচ্ছি বুঝবো, কত ডেন্স কারেন্ট ফ্লো করছে না। তুমি ভেবে নাও, আমি বললাম এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আমি যদি ওই সেম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করাতে পারতাম এইটুকু একটা সরু ওয়্যার দিয়ে যার এরিয়াটা অনেকটা কম, তাহলে অবভিয়াসলি বলবো এখানে কারেন্টটা অনেক ডেন্স হয়ে যাচ্ছে না, অনেক কম্প্যাক্ট হয়ে যেতে হচ্ছে। তাহলে সেম এই জিনিসটা বলছি যে এইটা থেকে আমাকে বুঝতে হবে কত কম জায়গা দিয়ে বেশি কারেন্ট, কত কম এরিয়া দিয়ে বেশি অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে, যেটাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলছি, যে কত ডেন্স ফ্লো করছে কারেন্টটা, কত ডেন্স ফ্লো করছে। মানে কারেন্টের লাইন যদি আমি ভাবি কত ডেন্স বলতে এটা, এটা কি বলবো, এটা একদম ভরে যাবে পুরো, মানে দেখতেই পাবে না। জাস্ট ইমাজিন করো ব্যাপারটা, যে বেশি কত ঘন হয়ে ফ্লো করতে হচ্ছে। এখানটা আমি যদি বলি ওই একই অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করলো, এটা আমি বলবো সাপোজ a/4 এরিয়া, জাস্ট এক্সাম্পল বলছি, এটা তুমি বললে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে আমি বলবো না 4 টাইম চেপে চুপে যেতে হচ্ছে এটা দিয়ে, একই অ্যামাউন্টে কারেন্ট এটার রেসপেক্টে এটা যদি বলি, তাতে এরিয়াটা আমি বললাম a/4, জাস্ট বলছি রেডিয়াসটা হাফ বললাম, এরিয়াটা 1/4 যদি ভাবি, তাহলে আমি বলতে পারি না এখানে 4 টাইম ঘন যেতে হচ্ছে, ডেন্স ফ্লো করতে হচ্ছে, সেই জিনিসটা কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা কি ডিফাইন করবো, কারেন্ট ডেন্সিটিটাকে আমরা বলবো, কারেন্ট ডেন্সিটি যদি বলি তাহলে কারেন্ট ডেন্সিটিটাকে জে দিয়ে ডিফাইন করবো, কারেন্ট ডেন্সিটিটাকে জে কোয়ান্টিটি দিয়ে ডিফাইন করবো, যে ইকুয়ালস টু কি বলবো, কারেন্ট কতটা কারেন্ট ফ্লো করলো থ্রু দ্য ক্রস সেকশন আই ডিভাইডেড বাই টাইম, সরি এরিয়া, পার ইউনিট এরিয়া কারেন্ট পার ইউনিট পারপেন্ডিকুলার ক্রস সেকশনাল এরিয়া। এই পারপেন্ডিকুলার কনসেপ্টটা কি না, এরিয়াটা তুমি এরকম হোল্ড করলে, এরিয়াটা তো কেউ এরকম চুজ করতে পারে, এরিয়া তো কেউ এরকম চুজ করতে পারে, তখন কিন্তু গন্ডগোলটা হবে। সেখানে কিন্তু মাথায় রাখতে হবে যে এরিয়া ভেক্টরটা তুমি এখানে তুমি এটাকে এ এরিয়া বললে এটা নিয়ারলি 2 এরিয়া হয়ে যাবে, জাস্ট আমি বলছি এটা থেকে অনেক বেশি এরিয়া হবে। তাহলে ওই এরিয়া দিয়ে যা কারেন্ট ফ্লো করছে এটার দেখো ইনক্লাইন করে রাখতে ওইটুকু কারেন্টকে কভার করতে অনেক বড় এরিয়া অফার করতে হয়েছে। তাহলে আমি বলতে পারি একই কারেন্ট ক্যারি করছো একই জায়গায়, আমি এখানেই এরকম অ্যাজিউম করতে পারতাম। ভেবে নাও এটা থেকে অনেক বেশি এরিয়া এনক্লোজড, মানে এরিয়া দিয়ে সেম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্ট ডেন্সিটি এটার জন্য কমে যাবে না। তাহলে সবসময় আমাকে মনে রাখতে হবে কি, পারপেন্ডিকুলার এরিয়া। কি বললাম, কারেন্ট ডেন্সিটি ইকুয়ালস টু কারেন্ট বাই পারপেন্ডিকুলার এরিয়া। অ্যাকচুয়ালি যদি ভাবো এই জেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো, এরিয়াটাকে ভেক্টর কোয়ান্টিটি বলবো, কারেন্টটাকে স্কেলার বানাবো। তাহলে আমি যদি বলি জে ইকুয়ালস টু আই বাই এ, জে ইকুয়ালস টু যদি আই বাই এ বলি, কারেন্ট ডেন্সিটি ইকুয়ালস টু কারেন্ট বাই ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া বলতে কি, কতটা এরিয়া দিয়ে ফ্লো করছে, এই যে এ এরিয়া বললাম। অ্যাকচুয়ালি এটা রিলেশন যদি বলা হয়, কারেন্ট যে স্কেলার কোয়ান্টিটি সেটাকে কী করে বানাচ্ছি না, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বলে। আমরা মনে আছে নিশ্চয়ই, এরকম যদি এরিয়া ভেক্টর এদিকে হয়, কারেন্ট ডেন্সিটিটা বলতে কোন দিকে বলবো, এদিকে, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল যদি থাকে, কারেন্টটা এদিকে ফ্লো করছে, যে ভেক্টরটাকে এদিকে ডিনোট করছি পার ইউনিট এরিয়া দিয়ে যেটা ফ্লো করছে, তাহলে সেটাকে জে ডট এ ভেক্টর দিয়ে, ভেক্টরিক্যালি অ্যাকচুয়ালি এটা হয়, মানে অ্যাকচুয়ালি এটাকে লিখতে হয় কি, কি লিখতে হয়, জেনারেলি লিখতে হয় এ কস থিটা, বুঝে নাও।
আর যদি তোমার থিটাটা প্যারালাল হয়ে যায়, মানে পারপেন্ডিকুলার এরিয়া অফার করো, এরকম কেসে তোমার থিটাটা 0 হয়ে গেছে না, যেদিকেই কারেন্ট ডেন্সিটি, তখন বললে আচ্ছা এমনিতে যে এ কস থিটা বলবো। আর এমনিতে যদি বলো, সিম্পল বলা উচিত কারেন্ট ডেন্সিটি জে ইকুয়ালস টু কত না কারেন্ট বাই এরিয়া, যখন এরিয়াটা তুমি পারপেন্ডিকুলারলি হোল্ড করবে, যেটা বললাম এই যে পারপেন্ডিকুলার এরিয়া, যেটা ইনক্লাইন হয়ে গেলে তোমাকে কস থিটা নিতে হবে, যেটা তোমরা ফ্লাক্সে অলরেডি ডিসকাস করেছি। ফ্লাক্সে এই কনসেপ্টটা খুব ইউজ হয়েছে, যেটা আশা করি কনফিউশন হওয়ার কথা নয়। সিম্পল মনে রাখবো যে কারেন্ট ডেন্সিটি বলে, যেহেতু কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, এই ভেক্টর দিয়ে ডিরেকশনগুলো বোঝানোর জন্য একটা এক্সট্রা কনসেপ্ট ইন্ট্রোডিউস করছি, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, যেটা পার ইউনিট এরিয়া দিয়ে, পার ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে ফ্লোয়িং কারেন্ট, বাস এটা হয়ে গেছে। এই মোটামুটি কারেন্টের বেসিক ডেফিনেশন ডিরেকশন ডেফিনেশন এগুলো এটা কমপ্লিট। আচ্ছা, নেক্সট আসছি ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটিটা যদি বলা হয়, তাহলে এটা একটা আলাদা একটা থিওরি বলতে পারো। এটা একটা ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রন ফ্লো থ্রু কন্ডাক্টর বলছি। ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রন ফ্লো থ্রু কন্ডাক্টর, কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রন ফ্লোর জাস্ট ডিটেল অ্যানালাইসিস বলছি। এটা বেসিক্যালি ইলেকট্রন গ্যাস মডেল বলা হয়। মানে কি ব্যাপারটা, যদি গ্যাসেস মলিকুলের র্যান্ডাম মোশন কনসিডার করো, আমরা ইলেকট্রনের ক্ষেত্রেও তাই দেখব। আসছি কি বলছি দেখো, সিম্পল একটা কন্ডাক্টর কনসিডার করে নাও। ধরো কোনো একটা ক্রস সেকশনাল কন্ডাক্টর বলছি, যেটা এমনি নর্মালি আছে, কোনো ইউজ হচ্ছে না। কন্ডাক্টর বলতে কি, কোনো একটা মেটাল বডি ধরে নাও, ইউনিফর্ম ক্রস সেকশনে, জাস্ট সিমেট্রির জন্য ধরে নিলাম ইউনিফর্ম ক্রস সেকশনে কোনো একটা কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টরটার জন্য যদি ডিসকাস করি যে কতটা সরি কতটা নয়, ভেতরে ইলেকট্রন মুভমেন্টের ডিটেল অ্যানালাইসিস করছি, মাইক্রোস্কোপিক ভিউতে বলছি। মাইক্রোস্কোপি মানে একদম ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের রেসপেক্টে ডিফাইন করছি। আচ্ছা এখানে কি বলছি, ফার্স্টে বলছি উইথাউট ফিল্ড, উইথাউট ইলেকট্রিক ফিল্ড কোনো একটা কন্ডাক্টরের ভেতরে কী সিচুয়েশান ক্রিয়েট হয় না। উইথাউট ফিল্ড বলতে ব্যাপারটা এটা বোঝানো হচ্ছে যে যখন এইটাকে কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হয়নি, ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে কী হয়, একটা পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হয়। আমরা অলরেডি শিখেছি পোটেনশিয়াল ডিফারেন্স মানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। কোনো একটা কন্ডাক্টর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে তো তবে ইলেকট্রিক ফিল্ড, এটা বলছি উইথাউট ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড বলতে কি বলছি, ইলেকট্রিক ফিল্ড, কোনো ইলেকট্রিক ফিল্ড ছাড়া আমরা কি বলতে পারি, ভেতরে ইচ অ্যান্ড এভরি ইলেকট্রনস, কোন ইলেকট্রনসগুলো বলছি, যেগুলো ফ্রি ইলেকট্রন ভেতরে ফিল আপ হয়ে আছে বলছো। প্রত্যেকটা মোশন একটা কেটিজিতে তোমরা 11-এ যেভাবে বলেছিলে, গ্যাসেস মলিকুলগুলো র্যান্ডামলি মুভ করে অল ডিরেকশানে, র্যান্ডাম স্পিডে, অল ডিরেকশানে আরবিট্রারি স্পিডে মুভ করে, যে কোনো প্রবাবিলিটিতে। হ্যাঁ একটা রেঞ্জ আছে, বাট এইটুকু বলতে পারি যে কোনো ডিরেকশানে মুভ করতে পারে অ্যান্ড যে কোনো ম্যাগনিটিউডে মুভ করতে পারে। ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান ইচ্ছে মতো হতে পারে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান বোথ কিন্তু আরবিট্রারি হতে পারে। তো সেটা আমরা এটাকে বলি না যে গ্যাসের মলিকুলগুলো কীরকম মুভ করে, কেটে যদি আমরা কি বলেছি যে ইচ অ্যান্ড এভরি মলিকুল আরবিট্রারিলি র্যান্ডাম ডিরেকশানে অল পসিবল ডিরেকশানে মুভ করে, যেটাকে র্যান্ডাম ডিরেকশন বলছি। তার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটা মলিকুলের এই যে স্পিডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশানে হবে। ওভারঅল কী হবে না, আমি যদি কনসিডার করি কোনো একটা অ্যাসেম্বলিং, মানে বেসিক্যালি এন নাম্বার অফ চার্জ পার্টিকেল আছে, তাহলে সেখানে প্রত্যেকটা মলিকুলের কারো U1 স্পিড, কারো U2 স্পিড, কারো U3 স্পিড, এরকমভাবে ডিফারেন্ট স্পিড যদি কনসিডার করি, ধরো এন নাম্বার অফ মলিকুল কনসিডার করছি, তাহলে অ্যাভারেজ স্পিড যদি কনসিডার করা হয়, র্যান্ডামলি বলতে কেউ এদিকে চলে যাচ্ছে, কেউ এদিকে চলে, আচ্ছা এই মোশনে এনার্জি পাচ্ছে কোত্থেকে না, এই মোশনের এনার্জিটা পিওরলি আসছে ফ্রম থার্মাল এক্সাইটেশন। আমরা নর্মাল টেম্পারেচারে যেটা অ্যাটমসফিয়ারিক হিটিং বলছি, সেটা থেকে কিন্তু এই মেটালটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে আছে, মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার গেন করে আছে, তাতে কিন্তু সাফিসিয়েন্টলি এক্সাইটেড হয়ে যাচ্ছে, যাতে করে ওটা অলওয়েজ কিন্তু ফ্রিলি মুভ করছে। আমরা জানি কন্ডাক্টরের ভেতরে যে ইলেকট্রনগুলো থাকে তারা ফ্রি ইলেকট্রন, কন্ডাক্টরের ভেতরে যে ইলেকট্রনগুলো থাকে তারা ফ্রি ইলেকট্রন, ফ্রি কোন সেন্সে, আচ্ছা ফ্রি ইলেকট্রন বলতে কোনটা কথা বলছি, এই যে মেটাল অ্যাটমগুলো প্রেজেন্ট আছে তার প্রত্যেকটা লাস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো, আমরা জানি যে লাস্ট অরবিটে একটা করে ইলেকট্রন ফ্রি হয়েছে, যারা মেটাল, যারা কন্ডাক্টর। তো সেই ইলেকট্রনগুলো কি হয়, নর্মাল গ্যাসিয়াস মলিকুলের মতো একদম ফ্লোটিং হয়ে গ্যাস, মানে র্যান্ডামলি মুভ করে। এবার র্যান্ডামলি মুভ করতে করতে ডিফারেন্ট অ্যাটম, ইভিন মুভিং ইলেকট্রন নিজেদের মধ্যে এরমভাবে কোলাইড করে, কনস্ট্যান্টলি কোলাইড করতে থাকে অ্যান্ড র্যান্ডামলি মুভ করতে থাকে। প্রত্যেকটা মলিকুলে এই সিচুয়েশান, কন্টিনিউয়াসলি আরবিট্রারি ডিরেকশানে। এখন তুমি এটা বলতে পারো এই সিচুয়েশানে কোনো একটা ক্রস সেকশানে অবজার্ভ করো, জাস্ট আমি কোনো একটা জায়গায় চুজ করলাম যে এই জায়গাটা আমি অবজার্ভ করছি, ডেটা কালেক্ট করছি। এখান থেকে তুমি
যদি ইকুয়াল প্রবাবিলিটিতে অল ডিরেকশানে বলি তাহলে লেফটের দিকে যাওয়ার চান্স যতটা, লেফট থেকে রাইটের দিকে যাওয়ার চান্সটাও ততটাই, লেফট থেকে রাইটের দিকে যতটা, রাইট থেকে লেফটের দিকে যাওয়ার চান্সটা ততটাই। তাহলে ওভারঅল কোনো নেট ফ্লো হচ্ছে না। কোনো ক্রস সেকশানে যদি আমি অবজার্ভ করি তাহলে সেই ক্রস সেকশান দিয়ে কোনো নেট ফ্লো অফ চার্জ হচ্ছে না। এটা কি মিন করছে? না এটা মিন করছে যে কোনো কারেন্ট ফ্লো করছে না নর্মাল কন্ডিশনে। উইথাউট ফিল্ড এই যে র্যান্ডাম মুভমেন্ট বলছো, আমি এই র্যান্ডাম মুভমেন্টে যেহেতু ইকুয়াল প্রবাবিলিটি বললাম যে এইদিকে যাওয়ার চান্সটা যেরকম আছে, সিমিলারলি এদিক থেকে এদিকে আসার চান্স যা, এদিক থেকে এদিকে আসার চান্স তাই। তাহলে কোনো একটা ক্রস সেকশনে যদি অবজার্ভ করি এদিক থেকে যত কটা ইলেকট্রন পার সেকেন্ড আসছে, এদিক থেকে অতগুলো ইলেকট্রন পার সেকেন্ডে ফ্লো করছে। তাহলে কোনো পার্টিকুলার ডাইরেকশানে ড্রাইভ করানো হচ্ছে না, তখন আমরা বলতে পারি কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে উইথাউট ফিল্ড কি বলতে পারি? অল ইলেকট্রনস moves randomly with equal probability. Hence, no net flow of charge or no net flow of charge through any cross section. মানে no current through any cross section. এটা মিন করলো কি? এটা মানে no current flow. কিসে বললাম? উইথাউট ফিল্ড। no current. ক্লিয়ার হয়েছে? এবার কারেন্ট ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? ফিল্ডের প্রেজেন্সে কি হয়? তাহলে কি বললাম? প্রত্যেকটা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা মলিকুলের যদি অ্যাভারেজ স্পিড বলি, অ্যাভারেজ স্পিড নয় অ্যাভারেজ ভেলোসিটি বলবো। তাহলে আমি বলছি উইথাউট ফিল্ডে যদি অ্যাভারেজ ভেলোসিটি বলি, কি বললাম? অ্যাভারেজ ভেলোসিটি, নট স্পিড। স্পিড বললে কিন্তু ব্যাপারটা ডিরেকশন ইনক্লুড হবে না, জাস্ট ম্যাগনিটিউড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বলতে কি বলবো? ভি অ্যাভারেজ যদি বলা ইনিশিয়ালি, উইথাউট ফিল্ড যদি বলি তাহলে এটাকে ইউ বললাম, উইথাউট ফিল্ডটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি। তাহলে ইউ অ্যাভারেজ কি লিখবো প্রত্যেকটার জন্য? ইউ ওয়ান ভেক্টর কোয়ান্টিটি প্লাস ইউ টু ভেক্টর কোয়ান্টিটি প্লাস ইউ থ্রি ভেক্টর কোয়ান্টিটি ডট 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 ইউ আপ টু এন নাম্বার অফ ইলেকট্রন কনসিডার করেছো, ডিভাইডেড বাই এন করে দাও। কিন্তু এটা র্যান্ডাম বললে না, ওভারঅল এই পুরো জিনিসটা সাম জিরো হবেই হবে, কারণ ইকুয়াল প্রবাবিলিটি অল ডিরেকশন, প্রত্যেকটা র্যান্ডাম। তো এইদিকে যা আসার চান্স যা, এক্সের ডিরেকশন ওয়াই ডিরেকশন, তাহলে ইকুয়াল হলে কি হবে? জিরো হয়ে যাবে না? তাহলে জিরো বাই এন মানে এটা জিরো হতেই হবে। কি বললাম? উইথাউট ফিল্ড কোনো নেট মুভমেন্ট পাবে না ইলেকট্রনগুলো অল ডিরেকশানে। মানে আমি যদি ওভারঅল ভাবি তাহলে লেফটের দিকে আসার চান্স যা, রাইটের দিকে তাই চান্স, যে কারণ নেট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ক্রস সেকশন, থ্রু এনি ক্রস সেকশন, নো নেট কারেন্ট। আর সেই সিচুয়েশানে যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি বলি তাহলে বলবো প্রত্যেকটা ভেলোসিটি ভেক্টর সাম করে বাই এন নাম্বার অফ ইলেকট্রন কনসিডার করে না হয়, তাহলে ওভারঅল অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে যাবে। এবার বলছি উইথ ফিল্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, উইথ ফিল্ড। ফিল্ডের প্রেজেন্সে কি হবে? না ফিল্ড থাকলে প্রত্যেকটা ইলেকট্রনের, এর ভেতরে যত ইলেকট্রন প্রেজেন্ট আছে, আর এটা জানো নিশ্চয়ই ইলেকট্রন নাম্বারটা কতটা হিউজ হবে আশা করি, কারণ ইলেকট্রন নাম্বারটা আমরা কীরকম অর্ডারে বলছি? তুমি সিম্পল একটা কপার মেটেরিয়াল বলো, কপারে কত 63 প্রবাবলি, তো 63 গ্রামের মধ্যে 63 গ্রাম কপার একটা ব্লকের মধ্যে, ধরো আমি 60 গ্রামের একটা কপার ব্লক নিয়েছি, 63 গ্রাম, তাতে কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে? না অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার মানে কত? 6 × 10⁻23। তাহলে 6 × 10⁻23 যদি বলি, সেই 23 অর্ডারে অ্যাটম প্রেজেন্ট, প্রত্যেকে যদি একটা করেও কন্ট্রিবিউট করে, একটা দুটো করে কন্ট্রিবিউট করে নর্মালি, একটা করে যদি কন্ট্রিবিউট করে তাও কতগুলো অ্যাটম পাবে? না 6 × 10⁻23 নাম্বার অফ অ্যাটম এইটুকু জায়গার মধ্যে, প্রত্যেকের একটা করে ইলেকট্রন, মানে এতগুলো ইলেকট্রন, 6 × 6.022 × 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন উইথিন এ কপার ব্লক অফ 63 গ্রাম। 63 গ্রাম কপার ব্লকের মধ্যে এতগুলো ইলেকট্রন তুমি পাচ্ছ, তো অবভিয়াসলি বুঝতে পারছো কত বেশি নাম্বারের ইলেকট্রনের কথা বলছি। তো সেখানে আমরা বলছি যে উইথ ফিল্ড কী হবে? সিম্পল আমাকে এটা মাথায় রাখতে হবে, উইথ ফিল্ড কনসেপ্টটা কীরকম হবে? না এই যে কন্ডাক্টরটা চুজ করেছিলে এটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবে। ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে কী হবে? না ব্যাটারির সঙ্গে কানেক্ট করা মানে ব্যাটারি একটা দিকে ড্রাইভ করাতে চেষ্টা করবে, একটা ড্রাইভিং ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। মানে এদের কোনো কাজ ছিল না, বা বেসিক্যালি কেউ কোনো গাইড করছিল না, নর্মালি র্যান্ডামলি মুভ করছিল। এখন একটা গাইডরা চলে এসেছে যে কিনা ড্রাইভ করছে। কোন দিকে ড্রাইভ করবে? না এইটা যদি আমি পজিটিভ টার্মিনাল বলি, সরি এটা যদি পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারি বলি, এটা নেগেটিভ টার্মিনাল বলি, তাহলে এটা বলবো এটা হায়ার পোটেনশিয়াল, এটাকে লোয়ার পোটেনশিয়াল বলবো। এটা পজিটিভ নেগেটিভ বলতে ব্যাটারি যদি বলা হয়, আচ্ছা এটাকে V1 V2 বলো, তাহলে এটা যদি আমি V1 বলতাম,
এটা যদি আমি V1 বলতাম, এটা যদি V2 বলতাম, তাহলে কি লিখতাম? না, V1টা হায়ার দেন V2। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে মনে আছে? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আমরা কি বলেছিলাম? E ইকুয়ালস টু লিখতাম মাইনাস ডিভিডিএক্স, মাইনাস ডিভিডিএক্স। এই কথাটা মানে কি? পোটেনশিয়াল যেদিকে ডিক্রিজ করে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট সেই ডিরেকশানে, পোটেনশিয়াল যেদিকে ইনক্রিজ করে তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়াল কোন দিকে? এদিকে হায়ার বলছো, V1 হায়ার। V1 হায়ার মিন্স ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? অপোজিট ডিরেকশানে, এই ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড, এই ডিরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে, এই ডিরেকশানটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে ইনসাইড দ্য কন্ডাক্টর। ইলেকট্রিক ফিল্ড বলতে যেখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকে, আমরা এখানে কি ডিফাইন করবো? ইলেকট্রিক ফিল্ড কী করে মেজার করবো? এখানে তুমি ধরে নাও এটা এল লেন্থের কন্ডাক্টর বলছি, তাহলে এল লেন্থের একটা কন্ডাক্টর যদি কনসিডার করে নিই, তাহলে আমি কনসিডার করতে পারি এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে, যদি ব্যাটারি ভোল্টেজটা ভি বলো, এই যে পোটেনশিয়াল V1 মাইনাস V2 কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্সটা জাস্ট ভি হবে। তাই ই ইকুয়ালস টু বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, ম্যাগনিটিউড যদি বলি। আর সেটা আমি বলবো কোন দিকে? এদিকে অ্যাক্ট করছে। তাতে কি হবে? এইদিকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড হয়, কোনো চার্জ পার্টিকেল যদি থাকে, তাহলে ফোর্স ফিল করবে। কোন দিকে ফিল করবে? যদি পজিটিভ চার্জ পার্টিকেল হয়, অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ফোর্স ফিল করবে। আবার যদি কোনো নেগেটিভ চার্জ পার্টিকেল হয়, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে ফোর্স ফিল করবে। আমরা যেহেতু ইলেকট্রনের কথা বলছি, তাহলে ম্যাক্সিমাম কেসে আমাকে এটাকে কনসিডার করতে হবে যে এরকমভাবে ফোর্স ফিল করবে প্রত্যেকটা ইলেকট্রন। এগুলো নেগেটিভ চার্জ পার্টিকেল, ইলেকট্রনের কথা বলছি। আমরা কার ডিসকাশন করছি? কোনো একটা কন্ডাক্টরের কথা বলছি। তো কন্ডাক্টরের ভেতরে এরকম হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবল আছে, যেগুলো ডিসকাস করছিলাম। আচ্ছা, এই যে ফোর্স ফিল করছে, এরা কি রেস্টে থাকতে থাকতে ফোর্স ফিল করছে? না, একদমই এটা ভাবা যাবে না, কথাটা মাথায় রাখতে হবে। এরা কিন্তু একটা র্যান্ডাম মোশন মেনটেন করে অলওয়েজ। কেন র্যান্ডাম মোশন মেনটেন হয় কেন? কারণ আমি বলছিলাম নর্মাল অ্যাটমসফিয়ারিক হিটিং, যে এক্সটার্নাল যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, তাতে কিন্তু অলরেডি অটোমেটিক্যালি যেটা হিটেড হয়ে আছে, মানে নর্মালি এমনি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, আজকে রুম টেম্পারেচার যেরকমভাবে বলছো, সেই টেম্পারেচারেই এরা এতটা এক্সাইটেড হয়ে আছে, যারা র্যান্ডামলি অল ডিরেকশনে ইকুয়াল প্রবাবিলিটিতে মুভ করছে। এখন তুমি বলছো ওইটার সঙ্গে সঙ্গে সাডেনলি আমি যদি ব্যাটারি কানেক্ট করে দিই, তাহলে এই মোশনটা কোথায় যাবে? কোন মোশনটা? এটা না, একদমই ওই মোশনটা মেনটেন্ড হবে। অ্যাডিশনালি এই ইলেকট্রিক ফিল্ড যেটা উল্টো দিকে ফোর্স ফিল করছে, যেহেতু আমি ডিসকাশন করছি পার্টিকুলারলি ফর ইলেকট্রনস, তাহলে আমি বলতে পারি ওরা এই দিকে একটা ফোর্স ফিল করবে না। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা, যে র্যান্ডাম মোশনের সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলোর এই যে ফোর্স এক্সপিরিয়েন্স, সেইটার কন্ডিশনে ও কী হবে? একটু একটু করে শিফট হবে। মানে ব্যাপারটা জিগজ্যাগ ওয়েতে র্যান্ডামলি মুভ করছে আরবিট্রারিলি, কিন্তু একটু একটু করে শিফট হচ্ছে, ইলেকট্রন ক্লাউডগুলো একটু একটু করে সরে আসছে। মানে আমি বলছিলাম ওভারঅল এই জায়গার মধ্যে ব্লকড হয়েছিল, এখন একটু একটু করে শিফট করবে। কিন্তু মাথায় রাখতে হবে যে ভি র্যান্ডাম বলছি না, আমি যদি এই যে ইউ এর একটা অ্যাভারেজ ভ্যালু বলি, কোনো একটা পার্টিকুলার অ্যাভারেজ ভ্যালু যদি বলি, এটা কত অর্ডারে হবে? 10⁵ টু 10⁶, 10⁵ টু 10⁶ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? আর এইখানে যে শিফটিং বলছি, মানে কি বলছি? ইলেকট্রনটা ধরো এখান থেকে স্টার্ট করলো, রাইট, এখানে গেল, এখানে কোলাইড করলো, এখানে কোলাইড করলো, এই গেল, এই গেল, এই গেল, এই গেল, তাহলে ওভারঅল এইদিকে একটা শিফট করলো। কোনো একটা টাইমে গিয়ে দেখবে এখান থেকে স্টার্ট করে এখানে, তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? না, এখান থেকে স্টার্ট করে বাস এইটুকু। কোনো একটা ইলেকট্রন এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এরকমভাবে র্যান্ডাম মুভমেন্টের সঙ্গে সঙ্গে এই তাহলে এখান থেকে স্টার্ট করে এইটুকু এসছে বলছি, মানে ওভারঅল একটু একটু করে শিফট করবে, কিন্তু আগের মতো র্যান্ডাম মোশনটা মেনটেন আছে। মানে র্যান্ডামলি এরকম ঘুরছে, কিন্তু যেহেতু ফিল্ডটা ওকে ড্রাইভ করাচ্ছে কোন দিকে? এদিকে। ইলেকট্রিক ফিল্ড এদিকে, ইলেকট্রন বলছো, তাহলে নেগেটিভলি চার্জ পার্টিকেল, প্রত্যেকটা নেগেটিভ চার্জ পার্টিকেল বলছো, তাহলে উল্টো দিকে ফোর্স ফিল করবে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে ফোর্স ফিল করবে, তাহলে ও একটু একটু করে শিফট হবে। মেনটেনিং র্যান্ডাম মোশন, মেনটেনিং র্যান্ডাম মোশন বলছি, অ্যাডিশনালি একটা শিফট হচ্ছে, এই শিফটটাকে বলা হয় ড্রিফট। ড্রিফট মানে শিফট হওয়া ব্যাপারটা, যে বেসিক্যালি এই র্যান্ডাম মোশন তো মেনটেন হচ্ছে, এটাতে কোনো ওভারঅল নেট শিফট হচ্ছিল না, নেট কোনো মুভমেন্ট নেই, নেট কোনো কারেন্ট নেই, আমরা ডিসকাস করে দিয়েছি। এখন তুমি বলছো প্রত্যেকটা ইলেকট্রন এই ফিল্ডে যখন পড়ে যাচ্ছে, যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট করা হলো, পুরো মেটেরিয়ালের ভেতরে একটা ফিল্ড জেনারেট হলো, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ডিফারেন্সের করেসপন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ড কী করলো? এদিকে ফোর্স করতে স্টার্ট করলো। র্যান্ডাম মোশন তো স্টপ করে দিতে পারবে না, কারণ ওটা তো এক্সটার্নাল হিটিংয়ে হচ্ছে, নর্মাল থার্মাল এক্সাইটেশন, যেরকম আমাদের গরম লাগছে, অটোমেটিক্যালি এটা ন্যাচারাল কন্ডিশনে হিটেড হয়ে আছে, তো সেই হিটিংয়ের জন্য যে র্যান্ডাম মোশন, এটা আমার মেনটেন হবে। অ্যাডিশনালি একটা শিফট হবে ডিউ টু প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু এফেক্ট অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ওকে এক্সট্রা মুভমেন্ট করবে। আচ্ছা, এখানে এই যে ব্যাপারটা বলছি, এই যে ব্যাপারটা বোঝো, র্যান্ডাম মোশন বা এটাতেও একই জিনিস, শুধু একটু একটু করে শিফট হচ্ছে। তো এই যে ব্যাপারটা আমরা বলছি, যে এই
ট্রাভেলিংটা কিসের উপর ডিপেন্ড করবে, কতটা ট্রাভেল করবে বা কতক্ষণ বাদে কার সাথে কোলাইড করছে। এগুলো হতে পারে কোনো অ্যানাদার ইলেকট্রনের সঙ্গে কোলাইড করছে, হতে পারে কোনো অ্যাটমের সঙ্গে কোলাইড করছে। সবসময় কোলাইড করবে বলতে ফিজিক্যালি জাস্ট গিয়ে স্ট্রাইক করলো এরকম নয়। হতে পারে কীরকম, যে একটা চার্জ পার্টিকেলের কাছে গিয়ে অ্যাট্রাক্টেড হয়ে গেল, বা হতে পারে কোনো ইলেকট্রন ওকে রিপেল করছে, তাহলে ওর কাছাকাছি গিয়ে থেমে গেল, কোলাইড হলো না, টাচ করলো না। আমরা কলিশনে পড়েছি 11-এ, তাই যে সবসময় ফিজিক্যালি টাচ করবে এরকম কোনো ব্যাপার নেই। কলিশন বলতে গেলে হয়তো কেউ এরকম একটা ইলেকট্রনের কাছে অ্যাপ্রোচ করতে করতে একটু দুজনের সেপারেশনে গিয়ে ফিরে আবার ব্যাক করে চলে এলো, হতে পারে। তো র্যান্ডাম মোশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ডে র্যান্ডাম মোশন চলছে, ব্যাকগ্রাউন্ডে না র্যান্ডাম মোশন চলছে, অ্যাডিশনালি ইলেকট্রিক ফিল্ড ওদেরকে একটু একটু করে শিফট করাচ্ছে, মানে পুরো ইলেকট্রন ক্লাউড, এই যে পুরো কমিউনিটি আছে সেটাকে একটু একটু করে নড়িয়ে মানে এদিকে শিফট করাচ্ছে। মানে সবারই এরকম র্যান্ডাম মোশন চলছে, তাতে করে একটু একটু করে শিফট হচ্ছে। আর সেই শিফটিংয়ের ব্যাপারটা যদি তুমি ভাবো, তাহলে আমি এটা বলতে পারি যে ওভারঅল 1 সেকেন্ড একটা ইলেকট্রন, এই যে র্যান্ডাম মোশন বললাম না, এই যে স্ট্রেট মুভমেন্ট আরবিট্রারিলি, সেটা কত 10⁵ to 6 অর্ডারে বললাম, 10⁵ to 6 মিটার পার সেকেন্ড অর্ডারে বললাম। আর এই যে শিফটিং বললাম না, যে 1 সেকেন্ড একটা ইলেকট্রন মুভ করলে এরকম র্যান্ডম মুভমেন্ট করতে করতে কত হবে, মিলিমিটার বা পয়েন্ট অর্ডারে, মিলিমিটারের পয়েন্ট বলছি, মানে অফ দ্য অর্ডার অফ 10⁻³ 10⁻⁴ এই অর্ডারে শিফট করে। কোন দিকে? অবভিয়াসলি ইলেকট্রনের ডিসকাশন করছি, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার এগেনস্টে শিফটেড হবে, সেটা বলছি নেট শিফট। একটা র্যান্ডাম মোশন মেনটেন হতে হতে একটা ওভারঅল শিফট। কীরকম অর্ডারে বললাম, যে এই যে বললাম না 1 সেকেন্ড বাদে এইটুকু মাত্র সরে আসতে পেরেছে, যেটা অনেকটা বেশি দেখিয়ে দিয়েছি। 1 সেকেন্ডে ইলেকট্রনটা অনলি 1 মিলিমিটার বা তার থেকেও কম, 0.1 মিলিমিটার এরকম অর্ডারে, পয়েন্ট সামথিং মিলিমিটার। তো সেখানে বলছি উইথ প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড কী হবে বলো। ফার্স্টে বলবো maintaining the random motion each electron কি বলবো শিফটেড, এই যে উইথ ফিল্ড বলছি না, উইথাউট ফিল্ড, উইথাউট ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড বলছি, মেনটেনিং দ্য র্যান্ডাম মোশন ইচ ইলেকট্রন কি বলবো ড্রিফট, ড্রিফট টুয়ার্ডস দ্য ফিল্ড। ইলেকট্রন বলছো, ড্রিফট অপোজিট টু দ্য, ড্রিফট বলতে শিফট হওয়া, শিফট অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড, তাতে একটা কারেন্ট ক্রিয়েট হবে। এখন আমরা কনসিডার করছি যে এই শিফটিংটা কতটা। শিফটিং বলতে কীরকম ব্যাপারটা, এই যদি মোশন বলি, ধরো ভেলোসিটি বলছো, তাহলে ভি ইকুয়ালস টু আমি কী লিখবো বলো, তাহলে ভি ভেলোসিটি বললে কারুর যদি বলা হয় তাহলে ইউ প্লাস এটি বলা হয়, তো ইউ প্লাস এটি বলা হয় তো। আচ্ছা এই এটা কত বলবো বলো, ইউ প্লাস এটি ইলেকট্রনের জন্য বলছো। এই অ্যাক্সিলারেশনটা কত, যেহেতু ফোর্সড মোশন বলছো, এটা করতে গেলে হঠাৎ করে ভাবছো যে আগে বলো একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স ফিল করছে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে, তাহলে ওর উপর ফোর্স বলছি, ফোর্স অন ইচ ইলেকট্রন কি বলবে। আচ্ছা এটা আবার তো ভাবতে হবে না, তুমি বলো ফোর্স অন ইচ ইলেকট্রন কত বলবে, না চার্জ অফ অ্যান ইলেকট্রন ইন্টু ই, কিন্তু ইলেকট্রনের ডিসকাশন চলছে, চার্জ বলতে মাইনাস ই বলবো। আর মাইনাস কেন বলছি, মাইনাস কথাটার সিগনিফিকেন্স কি, না ফোর্সটা সেদিকে ফিল হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার অপোজিটে, মাইনাস ই, ইলেকট্রিক ফিল্ডে অপোজিট ডিরেকশনে। তাহলে এটা থেকে যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে, এই যে ফোর্সটা অ্যাক্সিলারেট করবে সেটা কত হবে, না এফ বাই এম, এফ বাই এম মানে কত আসবো, মাইনাস ই বাই এম ইন্টু ই, রাইট। এটা এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন যদি এটা হয়, একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হবে যে কতক্ষণ টাইম পাবে একটা কলিশন টু নেক্সট কলিশন। এই টাইমটার সিগনিফিকেন্স কি, না এটাকে আমরা একটা আলাদা টার্ম দিয়ে ডিফাইন করছি, যেটা বলছি রিল্যাক্সেশন টাইম। আমরা এটা মাথায় রাখবো যে ইলেকট্রনটা র্যান্ডামলি কোলাইড করে, বারবার খুব ফ্রিকুয়েন্টলি কোলাইড করে, তাহলে এই একটা কলিশন হয়ে যাওয়া মানে ইলেকট্রনের এই যে অ্যাক্সিলারেট করা, এই যে এত স্পিড গেইন করা, সবটাই লস হয়ে গেল, ধাক্কা খেয়ে পড়ে গেল, কেউ উঠে পড়ে আবার দৌড়াতে শুরু করলো, ইমিডিয়েট আবার ওইদিকে ওয়ালে গিয়ে ধাক্কা মারলো, ওয়ালে নয় বেসিক্যালি অন্য একটা ইলেকট্রনের সঙ্গে, অ্যাটমের সঙ্গে ধাক্কা মারা, মানে আবার পুরো এতক্ষণের সব এফোর্ট বেকার গেল, এতটা যে স্পিড গেইন করলো ইলেকট্রিক ফিল্ডের হেল্প নিয়ে অ্যাক্সিলারেট করে সামথিং, সবটাই বেকার গেছে। তাহলে কি হলো, ইমিডিয়েটলি আবার স্টপ করে গিয়ে আবার নতুন উদ্যমে স্টার্ট করতে হলো, আবার জিরো ভেলোসিটি থেকে স্টার্ট করতে হলো। তাহলে আমি বলতে পারি যে একটা ইলেকট্রন কতক্ষণ টাইম পাবে সেটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু সবসময় তো একই টাইম পাবে না, একটা ইলেকট্রন কি সবসময় 0.1 সেকেন্ড করে টাইম পাবে এরকম হয়, এক্ষুনি হয়তো 0.1 সেকেন্ড পরে কেউ কোলাইড করলো, আবার কারুর ক্ষেত্রে হয়তো দেখা গেলো
1 সেকেন্ড পর্যন্ত ট্রাভেল করে যাচ্ছে উইথাউট কলিশন, লাকি থাকলে খুব। ব্যাপারটা এরকম নয় 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড এরকম অর্ডারে বলছি না, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে র্যান্ডামলি আমি বলতে পারি, র্যান্ডাম মোশনের ক্ষেত্রে র্যান্ডাম টাইমও হবে। একটা কলিশন টু নেক্সট কলিশনের মাঝে যে টাইম গ্যাপ বলছি সেটাকে আমি বলছি কি না, সেটাকে বলছি টাউ। এটাকে বলছি রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম বলতে কি বলতে চাইছি না, টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, টাইম বিটুইন টু সাকসেসিভ collisions of electron, successive collisions হয়েছে। আচ্ছা, এর মাঝে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা একটা স্ট্রেট পাথ ট্রাভেল করবে, এটাকে আমরা বলি কি বলি, মিন ফ্রি পাথ। এটা গ্যাসেস ইয়েতে পড়েছো, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়েছো, মিন ফ্রি পাথ। কি বলবো, ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন, এটা হচ্ছে মিন ফ্রি পাথ। আর বলবো টাইম টেকেন বা হ্যাঁ টাইম টেকেন, টাইম ইন্টারভাল বিটুইন টু সাকসেসিভ কলিশন, সেটা বলবো রিল্যাক্সেশন টাইম, টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন। ওকে, এনিহাও আমরা যেটা বলতে পারি যে এই ব্যাপারটা পুরোটা র্যান্ডাম, কে কত টাইম র্যান্ডামলি মানে কতক্ষণ রিল্যাক্স করতে পারবে একটা কলিশন থেকে আরেকটা কলিশনের মাঝে, টাইম কতক্ষণ পাবে বা কতটা ট্রাভেল করে ফার্দার কোলাইড করবে, সেটা কিন্তু প্রত্যেকের জন্য ডিফারেন্ট। ইভিন একটা ইলেকট্রনের জন্য বারবার ডিফারেন্ট হবে। একটা ইলেকট্রন এই কলিশনের জন্য 0.1 সেকেন্ড নিল, পরের কলিশনের জন্য 0.2 সেকেন্ড লেগে গেল, পরের কলিশনের জন্য 0.05 সেকেন্ডের মধ্যে কলিশন হয়ে গেল, সেটা র্যান্ডাম ব্যাপারটা। সিমিলারলি ডিস্টেন্স ট্রাভেলটাও ডিফারেন্ট র্যান্ডামলি হবে। তো সেখানে আমি বলছি কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে এই যদি ভেলোসিটি ডেফিনেশন হয়, আগেটা কি ছিল, শুধু র্যান্ডাম ভেলোসিটি ইনিশিয়াল ইউ যেটা বলেছিলে, এখন তুমি কি বলছো অ্যাক্সিলারেটেড মোশন, তার মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হতে হবে। তাহলে প্রত্যেকের এখন যদি ভেলোসিটি বলা হয় ভি ইকুয়ালস টু কত লিখবো, ইউ থাকবে প্লাস কোনো একটা আইথ ইলেকট্রনের কথা বলছো, 1 2 যে কোনো একটা ইলেকট্রনের কথা বলছি, আইথ ইলেকট্রনের জন্য এটা লিখবো ইউআই। আর অ্যাক্সিলারেশন তো সবারই সেম, চার্জ একই, ফিল্ড একই, মাস। দেখো প্রত্যেকের র্যান্ডাম ভেলোসিটি আলাদা ডিস্ট্রিবিউশন হতে পারে, প্রত্যেকের অ্যাক্সিলারেশন কি আলাদা হবে না, ইলেকট্রনের চার্জ বাই মাস ইন্টু ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল কন্ডিশন, ইলেকট্রিক ফিল্ড তো এক্সটার্নালি অ্যাপ্লাইড। তাহলে সেটা আমি বলতে পারি যে প্রত্যেকের কিন্তু এই টার্মটা আমার সেম থাকবে কত, মাইনাস ই বাই এম ইন্টু টাইম, বলছো না, টাইমটাকে এক্ষুনি কী বললাম, রিল্যাক্সেশন, যতক্ষণ ট্রাভেল করতে পেরেছে, কারণ একটু বাদেই কিন্তু ধাক্কা খেয়ে আবার পড়ে যাবে, ভেলোসিটি জিরো হয়ে যাবে। তাহলে টাইমটা কোনটা লিখবো না, টাইমটাকে আমরা টাউ লিখবো, টাউ আই। কেন টাউ আই কেন লিখলাম, কারণ কে কী টাইমে আবার কোলাইড করবে, কতক্ষণ ফ্রিলি ও ট্রাভেল করতে পারবে কেউ জানে না, র্যান্ডাম এটা। তাহলে এবার আমি যদি বলি অ্যাভারেজ ভেলোসিটি, এটা সবটাই ডিসকাস করছি কি, সবটাই ডিসকাস করছি ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এবার বলো ভি অ্যাভারেজ কত লিখবো, অ্যাভারেজ ভেলোসিটি, আমি কিন্তু ভেলোসিটি বলছি, স্পিড নয়, স্পিড হলে তো নিশ্চয়ই ম্যাগনিটিউড থাকবে, কিছু একটা ভ্যালু থেকে যাবে অ্যাভারেজ নিলেও। তাহলে সেখানে লিখবো ভি ওয়ান ভেলোসিটি প্লাস ভি টু ভেলোসিটি প্লাস ভি থ্রি ডট 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 আপ টু ভি এন, এন নাম্বার অফ মলিকুল কনসিডার করে আমি ডিসকাস করছি, মলিকুল নয় এন নাম্বার অফ ইলেকট্রন কনসিডার করে। তাতে আমরা কি লিখবো বলো, এই পুরোটাকে লিখলে প্রত্যেকের ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট 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 আপ টু ইউ এন বাই এন একটা লিখবে, এই ফার্স্ট টার্মগুলোকে নিয়ে একটা কোয়ান্টিটি আসবে, কোনটা, ভি অ্যাভারেজ যেটা বলছো। আর এইটার জন্য যদি বলে দিই প্রত্যেকের এই টার্মটা কমন চলে আসবে না, কোনটা, এটা তো কমন টার্ম, এটা টি ওয়ান টি টু টি থ্রি প্রত্যেকটা পাল্টাবে। তাহলে আমি এখানে বলতে পারি মাইনাস ই বাই এম, এটা কনস্ট্যান্ট। আর এখান থেকে কী লিখবো, টাউ ওয়ান টাউ টু টাউ থ্রি ডট 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 আপ টু টাউ এন ডিভাইড বাই এন। তাহলে এখান থেকে ভি আবার, আচ্ছা একটা জিনিস আশা করি মনে আছে, এই মোশনটা আমার কিন্তু এফেক্টেড হয়নি, এটা কোন মোশনের পার্ট, এটা হচ্ছে র্যান্ডাম মোশন, যেটা অটোমেটিক্যালি থার্মাল এক্সাইটেশনের জন্য আমরা বলেছিলাম যে র্যান্ডাম মোশনের অ্যাভারেজ ভ্যালু কিন্তু জিরো আসবে। এটা কোনোভাবে এফেক্টেড হয়নি, শুধু কি হয়েছে অ্যাক্সিলারেশনের জন্য অ্যাডিশনাল একটা পার্ট এসছে, তাহলে এটাকে পুরো জিরো করে দিতে পারে, আগে ডিসকাশন করা হয়ে গেছে, র্যান্ডাম মোশনে কোনো এফেক্ট থাকবে না। তাহলে ভি অ্যাভারেজ কী হলো, অ্যাভারেজ বলতে আমি কী বললাম, এই যে শিফট, এই অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে আমি বলতে পারি এটা ওভারঅল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মাইনাস অফ ই বাই এম ইন্টু, এইটাকে কী বলতে পারি বলো তো, টাউ ওয়ান টাউ টু টাউ থ্রি ডট 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 আপ টু কত, টাউ এন বলতে পারি, আপ টু টাউ এন বলতে পারি, আপ টু টাউ এন বলছো। তাহলে এই টাউ এন বলতে এতগুলো রিল্যাক্সেশন টাইমের অ্যাভারেজ, তাহলে টাউ অ্যাভারেজ বলে দাও, কী বলবো এটাকে, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, কারণ রিল্যাক্সেশন টাইমটাও র্যান্ডাম, তো কে কতক্ষণ রিল্যাক্সে মুভ করতে পারে একটা কলিশন থেকে নেক্সট কলিশন, সেটা তো ডিপেন্ড করে, তো সেটা বলছি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, রাইট। এবার তাহলে আমাকে পুরো ব্যাপারটা বলো, এই ভেলোসিটিটাকে আমি কী বলতে পারি না, অ্যাভারেজ ভেলোসিটি কোন ডিরেকশানে, অ্যালং দ্য ফিল্ড,
অ্যাভারেজ ভেলোসিটি অ্যালং দ্য ফিল্ড ডিউ টু প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে না, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে হবে। কারণ হচ্ছে তুমি বলছো এটা যে ইলেকট্রিক ফিল্ড এদিকে যদি ফোর্স করে তাহলে মুভমেন্ট কোন দিকে হচ্ছে, অপোজিট ডিরেকশনে। তাহলে আমি বলতে পারি র্যান্ডাম মোশন মেনটেন হতে হতেও বলছি ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকলে যে ওভারঅল একটা শিফটিং ইলেকট্রন ক্লাউড লাইক র্যান্ডাম মুভমেন্ট মেনটেন করতে করতে যে শিফট করে, সেটাই আমি এখানে ডিসকাস করছি, সেটাই ডিরাইভ করলাম, যেটাকে আমরা বলছি ড্রিফট ভেলোসিটি, যেটা আমাদের কনসিডার করতে হবে অ্যাজ ইলেকট্রনের মুভমেন্ট ইনসাইড দ্য কন্ডাক্টর। মানে সিম্পল অত কিছু আমি ভাববো না, যে কন্ডাক্টরের ভেতর দিয়ে আমি যদি ধরে নিই যে একটা ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে অ্যাপ্লাই করলাম, অবভিয়াসলি ব্যাটারি কানেক্ট না করলে এটা পসিবল নয়। ব্যাটারি কানেক্ট করার জন্য হয়তো দেখা গেল যে এই কন্ডাক্টরের ভেতরে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করছে। তাতে আমরা কি দেখলাম, যে ইলেকট্রনগুলো একটু একটু করে নড়ছে এইদিকে। কী ব্যাপারটা না, এই র্যান্ডাম মোশনের সঙ্গে সঙ্গে বা দ্য র্যান্ডাম মোশন সিম্পল ফিল্ডের জন্য একটু একটু করে শিফট হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে এই যে ড্রিফট ভেলোসিটি যেটা বললে, সেটাকে আমি ভি অ্যাভারেজ আর বলবো না, বলবো ভিডি, ড্রিফট ভি সাফিক্স ডি বলছি, সেটা ইকুয়ালস টু ভেক্টরিক্যাল লিখলে কি লিখবো, মাইনাস অফ ই বাই এম ইন্টু টাউ অ্যাভারেজ বললাম, তো টাউ ই মনে রাখো, যেটা অ্যাভারেজ টাইম বলছি, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, এটাকে আর টাউ বলবো না, এটাকে টাউ বলবো, জাস্ট টাউ অ্যাভারেজ বলবো না, টাউ বলবো। তাহলে এখন আমি বলতে পারি ম্যাগনিটিউড, এটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন, এটা বোঝাচ্ছে। আর যদি ম্যাগনিটিউড বলা হয় তাহলে ভিডি ড্রিফট ভেলোসিটি ইকুয়ালস টু কি লিখবো, ই বাই এম ইন্টু টাউ, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। এইটাকে আমি কনসিডার করে নেবো সিম্পল ভেলোসিটি অফ ইলেকট্রন, না ভেতর দিয়ে কি রেটে মুভ করে, কি ভেলোসিটিতে ইলেকট্রনগুলো মুভ করে, যদিও ওদের র্যান্ডাম মোশনটা অনেকটা হাই, খুব ফ্রিকোয়েন্টলি এরকমভাবে মুভ করছে, কিন্তু তারপরেও এই মোশনটা হতে হতে একটু একটু করে শিফট করছে, মোশনটা র্যান্ডামলি হচ্ছে, একটু একটু করে শিফট করছে। ধরো এখান থেকে আমি এন্ড স্টার্ট করলাম, র্যান্ডামলি মুভ করছে, কিন্তু দেখো আমার হাতটা একটু একটু করে শিফট হচ্ছে, র্যান্ডামলি মুভ করছে। ধরো হাতের আমার ডগা একদম একটা ইলেকট্রন আছে, জাস্ট এরকমভাবে একটু র্যান্ডাম মোশন হতে হতে একটু একটু শিফট হচ্ছে। তো এইটার অর্ডার বলছি, এই যে ভিডি, এইটা অফ দ্য অর্ডার অফ মিলিমিটার পার সেকেন্ড বা তারও কম, মানে 10⁻³ বা -4 অর্ডারে বলছি, -3 to -4 মিটার পার সেকেন্ড অর্ডারে বলছি, মানে 1 মিলিমিটারেরও কম অর্ডারে বলছি। তাহলে এখানে কী কী ফ্যাক্টর পেলাম দেখো, ড্রিফট ভেলোসিটি মানে একটা ইলেকট্রন কী স্পিডে মুভ করবে, সেটা কিন্তু আমার এটা। দেখো মুভমেন্ট অনেক বেশি, কিন্তু আমরা এফেক্টিভলি কারেন্ট ফ্লোর জন্য যেটা বলতে পারি, যেটা ইলেকট্রিক ফিল্ড ওকে ড্রাইভ করাচ্ছে র্যান্ডাম মোশনের এক্সট্রা, সেটা আমি বলতে পারি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। বাকি এই দুটো ফ্যাক্টর নিশ্চয়ই চেঞ্জ হবে না, এই যে মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন নিশ্চয়ই নয়, তাহলে টাউ বলতে পারি। তাহলে আরেকটা ফ্যাক্টর হলো ইলেকট্রিক ফিল্ড, একটা ফ্যাক্টর যেটা এক্সটার্নালি অ্যাপ্লাইড বলছো পোটেনশিয়ালের জন্য, আর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। তাহলে রিল্যাক্সেশন টাইম যত কম নিতে পারবো তত আমি ড্রিফট ভেলোসিটি কম পাবো, রিল্যাক্সেশন টাইম যত বেশি, মানে রিল্যাক্সেশন টাইম কম বলতে কি, যত ফ্রিকোয়েন্টলি কোলাইড করে যাচ্ছে একটা কলিশন টু নেক্সট কলিশনের মাঝে টাইম গ্যাপ একদম কম, আর রিল্যাক্সেশন টাইম অনেকটা বেশি, মানে আমরা এটা বলতে পারি যে অনেকটা লং টাইম ট্রাভেল করে যাচ্ছে, অনেকটা লং ডিস্টেন্স ট্রাভেল করে যাচ্ছে উইদাউট কলিশন। তাহলে আমি বলতে পারি ওভারঅল শিফটিং মানে ওভারঅল ভেলোসিটিটা অনেক বেশি হবে। তো এটার ব্যাপারে ডিটেল ডিসকাশন আমরা পরে করব, মানে এটা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সামথিং এগুলো। আপাতত আমরা এইটুকু বলতে পারি যে এটা হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি, যার এক্সপ্রেশন লিখলাম ই/এম। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা ইউনিফর্ম এর জন্য বলে দিয়েছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড কী করে পাবো না, যতটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো বাই লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আগে দেখিয়ে দিয়েছি এটা। তো এটা রিল্যাক্সেশন টাইম, যেটা ডেটা দেওয়া থাকবে, এটা তোমাদের ক্যালকুলেট করতে লাগবে না, সিম্পল আমরা বলতে পারি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস ইনসাইড কন্ডাক্টরস, এটা। বাকি পার্টে আমরা কারেন্টের ডেফিনেশন, কারেন্টের এক্সপ্রেশনগুলো করবো। এই ভিডিওটা দেখো তো এই পর্যন্ত।